আসসালামু আলাইকুম। শুরু করছি আমার মন তোর পাড়ায় উপন্যাস পর্ব ৮। রায়ান এক পলক সবার দিকে তাকায়। সবাই নিজ মনে নাস্তা করছে। বর্ষণের দিকে চোখ গেলে দুজনেই একসাথে নিঃশব্দে হাসে। হাসি মুখে বর্ষণের নীরব সম্মতি পেয়ে রায়ান সোজা হয়ে বসে, গলা খাকারে দিয়ে বলে, আমার তোমাদের কিছু বলার ছিল। একে একে সবাই তার দিকে চোখ তুলে তাকায়। রায়ান ঘাবড়ে যায় না, হাসি চেপে বলে, আমার পরিচিত একজন রোদকে পছন্দ করেছে। ছেলেটা খুব ভালো, আয়ানের হসপিটালের ডক্টর। এখন তোমরা অনুমতি দিলে ছেলে আর তার বাবা দেখতে আসতে চায়। ছেলের মা বোন কেউ নেই। রায়ানের কথা শুনে নীরব পরিবেশ থমথমে হয়ে যায়। রোদ মাথা নিচু করে বসে থাকে। রায়ানের উপর অভিমান করতে ভুলে যায় না। রায়ান সব যেন কি করে অন্যের সাথে তার বিয়ের কথা তুলল। রায়ান অনিচ্ছায় হলেও নিজের পাশে তাকায় না। সে নিশ্চিত রুদ্র জ্বলন্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। রায়ান শব্দহীন হাসি হেসে বলে, মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড, আই থিঙ্ক আমি আজ আমার লাইফের সবচেয়ে দারুণ চমকটা তোকে দিলাম। আমিও দেখব তুই কি করে রোদের অন্য কারোর সামনে বিয়ের জন্য যেতে দিস। এরপরে যদি মুখ তুই না খুলিস তাহলে আজকের পর আমি আর তোর কিছুতেই থাকবো না। আমরা কেউ আর তোকে বোঝানোর চেষ্টাও করব না। তুই তোর এগো নিয়েই থাকিস, বেয়াদব শালা। আকাশ আর চোখে মেঘের দিকে তাকায়। সে নীরব হয়ে বসে আছে। ছোট্ট করে শ্বাস ছেড়ে বলে, তারা কবে আসতে চাইছে? রায়ান স্বাভাবিক মুখেই বলে, আজ বললে আজই আসবে। আচ্ছা ঠিক আছে, আসতে বলো। আকাশ সম্মতি জানিয়ে দাঁড়িয়ে যায়। তার সাথে সাথে মেঘ উঠে যায়। ইহান দাঁড়িয়ে বলে, আকাশ তুই আর বর্ষণ না হয় আজ বাড়ি থেকে যা, আমি দা ভাই চলে যাচ্ছি। নদী হরহরিয়ে বলে ওঠে, তার আর দরকার নেই, দুজন মানুষ, আমরা সামলে নিতে পারবো। রুদ্র, রায়ান, বর্ষণ তো আছেই। মেঘ, আকাশ, ইহান তিনজনই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। রুদ্রের সাথে রোদের বিয়ের কথা প্রথম থেকে নদী বলে এসেছে। সেখানে আজ তার অন্যত্র নিয়ে দৃঢ়ত্ব না করায় তাদের বোধগম্য হয় না কিছু। তবে কিছু না বলে তারা নিজেদের রুমে চলে যায়। অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তারা চলে গেলে সবাই রৌদ্রের দিকে তাকায়। রৌদ্র কোনো অভিব্যক্তি প্রকাশ না করে হনহনিয়ে উপরে চলে যায়। নদী, বৃষ্টি, ইফতি, রায়ান, বর্ষণ, অরিন, মেঘা সবাই তপ্ত শ্বাস ছাড়ে। রোদ আর বসে থাকে না, মাথা নিচু করে উপরে চলে যায়। বৃষ্টি নরম কণ্ঠে বলে ওঠে, যা করতে চাইছিস ঠিক হবে তো? রুদ্র যদি রোদের অন্য কোথাও বিয়ে হওয়া মেনে নেয় তখন আমরা কি করব? আমার মেয়ে যে কোনো মতেই রাজি হবে না। পরে না আবার উল্টোপাল্টা কিছু করে বসে। বর্ষণ এক হাতে কাজ ঝাঁকিয়ে বলে, আম্মু চিন্তা করো না, আমাদের পরিকল্পনা সঠিক হবে। দা ভাই এই বিয়ে হতে দেবে না। অরিন মিটমিটিয়ে হেসে বলে, ভাইয়া বিয়ের কথা পরে, আগে দেখো দা ভাই ওদের আমাদের বাড়ি আসতে দেয় কিনা। অরিনের কথায় পরিস্থিতি ঠিক হয়। রায়ান হেসে বলে, বর্ষণ ছেলে রেডি আছে তো? অভিনয় কিন্তু নিখুঁত হতে হবে। বর্ষণ তার মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। ডান চোখ টিপে বলে, শুধু নিখুঁত কেন, জবরদস্ত হবে অভিনয়। একদিনের জন্য দুজনকে 50 দিতে হবে। তুই টেনশন ফ্রি থাক, দা ভাই, আব্বু, চাচ্ছু কেউ কিছু বুঝতে পারবে না। নদী অসহায় মুখে বলে, না বুঝতে পারলেই ভালো। রুদ্রটা যে কেন এরকম করে সে যেন আর ভুল না করে, সব ভালোই ভালোই মিটে যাক। নদীর সাথে ইফতি, বৃষ্টি রান্নাঘরে চলে গেলে অরিন, মেঘা, ইফাত নিজেদের রুমে চলে যায়। রায়ান ছোটকামড়ে বলে, বর্ষণ ওর কথাটা ফেলে দেওয়ার মতো নয়। রুদ্র যে ছেলে, মনে হয় না ওরা দুজন বাড়িতে পৌঁছাতে পারবে। তুই ভালো করে খেয়াল রাখ। রুদ্র একবার ধরে নিতে পারলে আর আমাদের নাম বের করে আসলে দুজনকেই অন্য গ্রহ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। বর্ষণ চোখ মুখ কুচকে বলে, ভাইয়া তুই এইভাবে বললে আমি মনোবল কি করে ধরে রাখবো? এত কিছুর মাঝে আমার বোনটা ঠিক থাকলেই হলো। রায়ান তার কাজ চাপড়ে বলে, চিন্তা করিস না, ওরা এসে চলে যাক, এরপর রোদকে জানিয়ে দেব। আপাতত ও চেপে যা। ওকে, ওদের কখন আসতে বলবো? 11টার দিকে আসতে বলে দে। বর্ষণ মাথা নাড়িয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। রায়ান তার পাশে বসে সোফায় নির্বিঘ্নে বসে থাকে। রোদ ওয়াশরুম থেকে বের হয়ে নিজের রুমের বিছানায় রুদ্রকে দেখে চমকে যায়। এখন যদি রুদ্র তাকে কাল হাফসার বলা কথাগুলো জিজ্ঞেস করে তাহলে সে কি জবাব দেবে? রোদের ভাবনার মাঝে রুদ্র চোখ তুলে তাকায়। বিছানা ছেড়ে উঠে এগিয়ে আস্তে আস্তে বলে, বলদের রানী, তোর বিয়ে করার খুব শখ তাই না? রোদ পিছিয়ে যায় না, নিজ জায়গায় অটল দাঁড়িয়ে থাকে। চোখের দৃষ্টি নিচু করে দুহাত কসলিয়ে যায়। অন্য প্রসঙ্গে তুলে খানিকটা স্বস্তিও পেয়েছে। নিচু স্বরে বলে, এইভাবে বলছেন কেন? আমি কখন বলেছি আমার বিয়ের খুব শখ?
রৌদ্র আরও রোদের নিকটে আসে, বা হাতে রোদের ঘাড় চেপে মুখটা উঁচু করে, দাঁত কিরমির করে বলে, শখ না জেগে থাকলে নিচে না বলিসনি কেন? তখন মুখে চুইংগাম দিয়ে রেখেছিলি কেন, ইডিয়েট? রোদ নাক কুচকে বলে, আমি আপনাকে আগেও বলেছি, বাড়ির সবাই যা বলবে আমিও তাই করব। তাদের সিদ্ধান্তের বাইরে আমার কোনো চাওয়া পাওয়া নেই। রৌদ্র থমথমে স্বরে বলে, অন্য কাউকে বিয়ে করে নিতে বললে তাই করবি? হ্যাঁ। অন্য কারোর জন্য বউ সাজবি? হ্যাঁ। অন্য কারো নামে 3 কবুল পড়বি? হ্যাঁ। অন্য কারো বিছানায় বউ সেজে অপেক্ষা করবি? হ্যাঁ। রোদের অকপটে স্বীকারোক্তিতে রৌদ্রের মুখশ্রী পাল্টে দেয়। রোদকে ছেড়ে উল্টো ঘুরে যায়, 2 হাতের মাথার পিছনে চেপে হাঁসফাঁস করতে করতে রোদকে অবাক করে দিয়ে তার দিকে তাকিয়ে থাকে, তবে কিছু বলে না। সেকেন্ড বাদে রৌদ্র তার দিকে ফিরে দাঁড়ায়, দাঁতে দাঁত চেপে বলে, 2 দিন আগেও আমার সাথে বিয়ে নিয়ে সবাই উঠে পড়ে লেগেছিল, জাস্ট একবার না বলেছি, এখন আরেকজন নিয়ে এসেছে বিয়ে, তাই না? ওকে ফাইন, আমিও দেখব কত ভদ্র ছেলে তোকে বিয়ে করতে আসছে। নিজের মতো কথা শেষ করে গজগজ করে চলে যায়। রোদ তপ্ত শ্বাস ছাড়ে, নিজের ঘাড়ে হাত বুলিয়ে বলে, অধিকার আপনি তখন ফলাতে পারবেন যখন আমাকে নিজের বলে স্বীকারোক্তি দেবেন। আপনাকে ভালোবেসে পাগলামো করতে পারবো, কিন্তু ছেঁচড়ামো নয়। সেই দিন আপনি বিয়েতে হ্যাঁ বলে দিলে আমিও আজ আমার ভালোবাসা প্রকাশ করে দিতাম, কিন্তু আপনি সেই পথ বন্ধ করে দিয়েছেন। আমার নিঃশ্বাস নেওয়াটা আপনি বড্ড জটিল করে দিয়েছেন। রুদ্র ভাই, প্রতিটা মুহূর্ত দম বন্ধ করে পার করছি, আপনি কখনোই আমার হবেন না এইটা জেনে। নিজের করবেনই না যখন, তাহলে এভাবে নামহীন অধিকার দেখিয়ে আমাকে আরও দুর্বল করে কেন দেন বলুন তো? রৌদ্র চেপে ধরায় এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো রোদ গুছিয়ে নিতে নিতে আয়নার সামনে এসে দাঁড়ায়, গভীর চোখে নিজেকে পরখ করে নিতে থাকে। কাল ঘুম থেকে উঠে সবাই চিন্তামুক্ত রাখতে হাফসার কথা জানায়নি, স্বাভাবিক আচরণ করে যাচ্ছে। ওষুধ নেওয়া শুরু করেছে বলে রাতেও খুব দ্রুত ঘুমিয়ে পড়েছিল, তার জন্যই সব স্বাভাবিক যাচ্ছে। কিন্তু হঠাৎ রুদ্রের আচরণ তাকে অস্বাভাবিক করে দেয়। রুদ্র তাকে কালকে কথাগুলো নিয়ে প্রশ্ন না করায় অবাক হয়েছিল, প্রকাশ করতে চাইছে না। সে নিজেও চায় না ওই দিনের কথা কাউকে বলতে, বা কেউ তাকে জিজ্ঞেস করুক। সে সেগুলো ভুলে থাকতে চায়। রোদ দীর্ঘশ্বাস ছেড়ে সূক্ষ্ম একটা হাসি দিয়ে বলে, নাম আমার রোদ, পোড়ানোর কথা আমার, অথচ দেখুন আমি নিজেই আপনার প্রণয়ের আগুনে দগ্ধ হয়ে যাচ্ছি। আপনি বড্ড পাষাণ, নিজেও জানেন না আপনি ঠিক কী চান। আপনার এই হুটহাট অধিকার দেখানো আমার দ্বিধায় ফেলে দেয়। কখনো মনে হয় আপনি আমাকে চাচ্ছেন, আবার কখনো মনে হয় আমি আপনার নিকট শত বিরক্তি, রাগের কারণ। আপনি ছিলেন আমার একান্ত প্রাপ্তি, কিন্তু এখন অপ্রাপ্তির খাতায় চলে গেলে আপনার প্রতি আমার ভালোবাসা, আপনাকে নিয়ে ভাবনারা বিন্দুমাত্র কমে না, কখনো কমবেও না। আপনি জীবনের এক অঘোষিত সত্য হলেন, কিন্তু আপনি ব্যতীত অন্য কোনো পুরুষের আগমন আমার জীবনে ঘটবে না, আমি ঘটতে দেব না। তবে আপনার কাছে ছুটেও যাব না। আপনি নিজেই সেই পথ বন্ধ করে রেখেছেন, আমাদের মাঝে দূরত্বের দেওয়াল টেনে। নদী রুম থেকে বের হতে নিলে রুদ্র এসে তার হাত টেনে ভেতরে নিয়ে আসে। নদী হতভম্ব হয়ে যায়। রুদ্র তার অভিব্যক্তি দেখে না, হাত ছেড়ে দিয়ে ফুসফুস করে বলে, আম্মু এগুলো কি? রোদের বিয়ে নিয়ে তোমরা এভাবে উঠে পড়ে কেন লেগেছ? রোদ, ওরও মেঘা, 3জনই সেম এজের। ওরা যখন স্টাডি করে যাচ্ছে তাহলে রোদকেই কেন বিয়ে দিতে হচ্ছে? হুয়াই? রোদে হতভম্ব ভাব কাটায়, গম্ভীর স্বরে বলে, রুদ্র, সব প্রশ্নের জবাব হয় না, এইটুকু শুনে নে, রোদের বিয়ে খুব শীঘ্রই হবে। তুই তো আগেই না বলে দিয়েছিস, তাই আজ যারা দেখতে আসছে তাদের পছন্দ হলেই কথা পাকাপাকি করে নেব। রোদের 2 হাত মুঠ করে চোয়াল শক্ত করে নেয়। নদী বলে জোর গলায় কিছু বলে না, শান্ত স্বরেই বলে, রোদের পাস্টের জন্য ওকে এত দ্রুত বিয়ে দিতে চাইছো? নদী অবাক হয়ে তাকিয়ে থাকে। রুদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, আম্মু, আই নো এভরিথিং, বর্ষণে থেকে শুনেছি। তার মানে রোদের অতীত জেনে তুই রোদের সাথে বিয়েতে রাজি নস, এর জন্যই না বলে দিয়েছিস? রোজের কপাল কুঁচকে নেয়, বিরক্তি ভরা কণ্ঠে বলে, ওরকম ইউজলেস একটা রিজনের জন্য আমি রোদকে কেন না বলবো? রোদের সাথে কিছুই হয়নি, আর আমার সামনে ওই পাস্ট করবে না। দেয়ার ইজ নাথিং হার পাস্ট। তাহলে না বলেছিস কেন? ও একটা মাথা মোটা, তাই। মাথা মোটা না, তুই মাথা মোটা। রুমে বসে না থেকে বোনকে পাত্রপক্ষ দেখতে আসছে, তাদের আপ্যায়ন করার ব্যবস্থা করগে, যা, বড় ভাইয়ের দায়িত্ব পালন কর। নদী তিক্ত বিরক্ত হয়ে উঠে রুমে থেকে বের হয়ে যায়। রুদ্র পিছন থেকে হতবাক হয়ে বলে, আম্মু, তুমি নিজেই নিজের ছেলেকে মাথা মোটা বলতে পারলে?
নদীর জবাব আসে না। সে ততক্ষণে চলে গেছে। রৌদ্র পুনরায় ফুঁসে উঠে বলে, কিসের বড় ভাই? আমার অনেকগুলো বোন আছে, আর কোনো বোনের প্রয়োজন নাই। বলদের রানী, তুই কি করে অন্য কারোর জন্য বউ সাজিস? সাহস খুব বেড়ে গেছে। আমার কাছে অন্য কারো বউ হওয়ার স্বীকারোক্তি দেয়। রৌদ্র নিজের রুমে যেতে যেতে ফোন করে কাঙ্ক্ষিত নাম্বারে কল লাগায়। রিসিভ হতেই হিসিয়ে বলে, আমাদের বাড়ির গাড়ি ব্যতীত আদার্স কোনো গাড়ি যেন বাড়ির রোডে না আসতে পারে, অ্যান্ড অলসো ইমিডিয়েটলি আমায় ইনফর্ম করবে। ওপাশ থেকে সম্মতিসূচক জবাব পেয়ে রৌদ্র কল কেটে দেয়। রুমে ঢুকে সশব্দে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। সেই শব্দে নিচে বসে থাকা বাকিরা কপাল কুঁচকে নেয়। তবে বাড়ির সদর দরজা দিয়ে ইরিনকে ঢুকতে দেখে নিজেদের স্বাভাবিক করে। ইরিন ছুটে এসে নদী, ইফতি, বৃষ্টি তিনজনের উপরই ঝাঁপিয়ে পড়ে। ইফতি তার মাথায় হাত বুলিয়ে বলে, ইরু, তুই এই সময় এবারে? ইরিন তার বুকে পড়ে থেকে বলে, আজ এই বাড়িতেই থাকবো। ইমন, উনি অফিসে চলে গেছে, তার থেকে অনুমতি নিয়েই এসেছি। ইফতি সন্তুষ্ট হয়। ইরিন তাকে ছেড়ে রায়ান, বর্ষণ, অরিন, মেঘার সাথে কথা বলায় ব্যস্ত হয়। অরিন মুখ চেপে হেসে বলে, ইরু আপু, তুমি একদম ঠিক সময় এন্ট্রি নিয়েছো। ইরিন আগ্রহের সাথে ভ্রু নাচিয়ে বলে, হ্যাঁ কেন? আজ রোদকে দেখতে আসছে। ইরিন হতবিহ্বল হয়ে বলে, দেখতে আসছে মানে? আর তুই এ কথা এত খুশিতে কেন বলছিস? মেঘা অরিনকে থামিয়ে দিয়ে নিচে বলে, ইরু আপু, তুই এটার কথা শুনিস না। ওর কাজে এরকম আধো আধো কথা বলে হার্ট অ্যাটাকের অবস্থা করে দেয়। আমি তোকে বলছি, শোন, রায়ান ভাইয়ের কথায় বর্ষণ ভাই দুজনকে টাকা দিয়ে বাবা ছেলের অভিনয় করে নিয়ে আসছে। কিন্তু কেন? এসবের কি প্রয়োজন? প্রয়োজন আছে। ওই ছেলের সাথে রোদের বিয়ের কথা উঠলে দা ভাই জেলাসে বিয়ে ভেঙে দিয়ে নিজে বিয়ে করতে চাইবে। যদি জেলাস না হয়, মেঘা শুকনো মুখ করে বলে, তাহলে আমরা আর কেউ দা ভাইয়ের সাথে রোদকে নিয়ে ভাববো না, তাদের মতো ছেড়ে দেব। ইরিন ঘাড় নাড়িয়ে বলে, দারুণ প্ল্যান করেছো তোমরা। দা ভাই যা কিছু করো, কিছু বুঝতে না পারলেই হলো। বর্ষণ ঠোঁট বাঁকিয়ে বলে, বুঝবে না, খুবই পাকা অভিনয় তাদের। আচ্ছা, কিন্তু দা ভাইকে দেখানোর জন্য তো প্রস্তুতি নিতে হবে, রোদকে রেডি করতে হবে। রোদকে এগুলো জানে? রায়ান চাপাসরে হেসে বলে, না, এখনো বলা হয়নি। ওই দুজন এসে চলে গেলে তারপর জানাবো। এখন বলে দিলে সিরিয়াস রিয়াকশন মিস হয়ে যাবে। ইরিন উঠে দাঁড়িয়ে বলে, ওকে, এখন যে রোদকে শাড়ি পরিয়ে একদম পুতুল সাজাতে লেগে পড়ি। দা ভাই দেখে জ্বলবে আর রুচির মতো ফুলবে। এই অরু, মেঘা, চল, দ্রুত চল। ইরিন নিজ উদ্যোগে তাদের নিয়ে উপরে চলে যায়। বাকিরা নিচেই বসে থাকে। ইরিনরা রোদের রুমে ঢুকে তাকে দেখতে না পেয়ে খুঁজে পায় না। বেলকনিতে যে উদাস হয়ে দাঁড়িয়ে আছে দেখতে পায়। তিনজনই একসাথে এগিয়ে যায়, তার পাশে দাঁড়ায়। তাদের দেখে রোদ নিজের ভাবনা থেকে বের হয়ে আসে। অবাক স্বরে বলে, ইরুপু, তুই? ইরিন আর চোখে তাকিয়ে বলে, আমি। কখন এসেছিস? সারাদিন এভাবে রুমে পড়ে থাকলে দেখতে পাবে কি করে? কে আসছে, কেই বা যাচ্ছে? কিছু সময় আগেই এসেছি। রোদ প্রত্যুত্তর করে না, মাথা নাড়িয়ে চুপ হয়ে যায়। ইরিন, অরিন, মেঘা একে অপরের দিকে তাকায়। ইরিন ঠোঁট টিপে হাসি দমিয়ে বলে, রোদ, শুনতে পেলাম তোকে নাকি দেখতে আসছে। রোদ এক পলক তার দিকে তাকায়, নজর সরিয়ে বলে, হ্যাঁ আসছে। এই বিষয়ে তোর কোনো ডিসিশন নেই? তুই দা ভাইকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিবি? কে বলেছে আমি বিয়ে করব? ওনাকে আমি ছোট থেকেই প্রেমিক নয়, নিজের স্বামী ভেবে আসছি। তার জায়গা অন্য কাউকে দেওয়া সম্ভব নয়। তারা আজ এসে চলে গেলে আমি আব্বুকে বলবো আমি বিয়ে করব না। ভাইয়া সব ঠিক করে নিয়েছে বলে কিছু বলছি না, এতে করে ভাইয়া তাদের কাছে ছোট হয়ে যাবে। ইরিন তার গাল টেনে নিয়ে বলে, তোকে বিয়ে দেওয়া মোটেও বাল্যবিবাহ হবে না। তুই যথেষ্ট ম্যাচিওর, দা ভাইয়ের জন্য একদম পারফেক্ট। রোদ ফিচেল হাসে, নির্মল চোখে তাকিয়ে বলে, কিসের পারফেক্ট? আমি কলঙ্কিত, ভুলে গেলি? তাই তো জোর করে নিজের অধিকার আদায় করি না, নিজের চাওয়া পাওয়া প্রকাশ করি না। যে আমাকে যা দেয় বিনা বাক্যে তাই নিয়ে নেই। উনি আমার সাথে বিয়েতে না বলে দিয়েছে, তাই মেনে নিয়েছি। একবারও তার কাছে ছুটে যায়নি কারণ জিজ্ঞাসা করতে। উনি এক কথায় মিস্টার পারফেক্ট। ওনার মতো একজনের পাশে আমার মতো কলঙ্কিত রোদকে মানায় না। মেঘা তার এক হাত চেপে কপাল কুঁচকে বলে, কিসের কলঙ্কিত? আমাদের সামনে এগুলো বলবি না, তুই নিজেও জানিস তোর সাথে কিছুই হয়নি। আর দা ভাইয়ের বেস্ট ডিজার্ভ করার কথা, হ্যাঁ অবশ্যই সে বেস্ট ডিজার্ভ করে, ওই বেস্টটাই তো তুই। রোদ প্রত্যুত্তর করে না। এদের কাছে তার কোনো ভুলই কখনো ভুল মনে হয় না। অরিন এগিয়ে এসে বলে, চল রোদু সোনা, তোকে শাড়ি পরিয়ে দেবো আমরা।
পাত্রপক্ষ দেখতে আসছে বলে কথা। রোদ অসহায় মুখে তাকায়, কাঁদো কাঁদো হয়ে বলে, প্লিজ তোরা সবটা যেন এভাবে বলিস না। নিজেকে অন্যের জন্য সজ্জিত করে অন্যের চোখের মুগ্ধতার দৃষ্টি আমি সহ্য করতে পারবো না। আমার নিজের উপরে আমার অনীহা চলে আসে। তোরা আমায় একটু বোঝার চেষ্টা কর, আমার আর ভালো লাগছে না। ইরিন তার কাজ জড়িয়ে ধরে বলে, আমরা এমনিই বলছি, রুমে চল গল্প করব। তোদের জন্য জামাইয়ের সাথে যুদ্ধ করে এসেছি, এমনি এমনি সময় কাটিয়ে দিলে আফসোস হবে। চল এখন। অরিন, মেঘা, রোদ তিনজনই হেসে ইরিনের সাথে রুমের দিকে পা বাড়ায়। তাদের উপস্থিতিতে রোদ কিছুটা স্বস্তি পায়, নয়তো একা একা উল্টোপাল্টা ভাবনায় নিজেকে ডুবিয়ে রাখত। কল রিসিভ করছে না কেন? রায়ানের প্রশ্নে বর্ষণ ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, না ভাইয়া, রিসিভ করছে না। ইনফ্যাক্ট কলে যাচ্ছে না, নট রিচেবল বলছে। রায়ান ভ্রুকুচকে বলে, কল করে বলেছিলি আসবে? হ্যাঁ বলেছিল 11টার সময় চলে আসবে, কিন্তু এখনও তো ফোন অফই বলছে। মিথ্যে বলেনি তো? মিথ্যে বলার চান্স নেই। পেমেন্ট বের হওয়ার সময় নিয়ে যেত। এই দুজনই আসছে না। দা ভাই কোথাও একটা যে আর বাড়ি ফিরছে না। দা ভাই না এলে এদের দুজন নিয়ে এসে আমাদের কোনো লাভ হবে না। রায়ান ভাবুক স্বরে বলে, রুদ্রকে কল করে এনি টাইম বাড়ি নিয়ে আসা যাবে। আমাদের প্রয়োজন এদের দুজনকে। তুই ট্রাক করে যা, লেগে গেলে আমাকে ইনফর্ম করিস। রায়ান কথা শেষ করে উপরে চলে যায়। বর্ষণকে সোফায় বসে থাকতে দেখে মেঘা এগিয়ে আসে, নিচু স্বরে বলে, বর্ষণ ভাই, ওনারা আসবে না? বর্ষণ বিরক্তিতে ফোনটা সোফার একপাশে ছুঁড়ে দেয়, মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলে, ডোন্ট নো, কল তো রিসিভ করছে না। মেঘার কিছু না জিজ্ঞেস করে বর্ষণ তাকে কিছু বলার আগেই নিজের ফোন বেজে ওঠে, হাতে তুলে নেয়, কানে চেপে ধরা সেকেন্ড বাদেই বলে, ওকে আম কামিং। বর্ষণ বেরিয়ে যেতে নিলে বৃষ্টি ডাকে তাকে। মেঘা ঠোঁটে ঠোঁট চেপে বলে, ফোনের স্ক্রিনে একজন মেয়ের পিক দেখেছি। এর মানে উনি কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। ওই মেয়ে তার কি হয়? খুব কাছের কেউ হবে? নয়তো এক ডাকেই বলে দিল আমি আসছি। বর্ষণ ভাই, তাহলে কি আপনি অন্য কাউকে ভালোবাসেন? আপনার জীবনে অন্য নারী আছে? অন্য কেউ থাকলে আমার সাথে এত অধিকার কেন দেখান? আপনাকে নিয়ে ভাবতে বাধ্য কেন করেন? আমিও যাব, দেখছি ওই মেয়ের সাথে আপনার কেমন সম্পর্ক। আমার আপনাকে নিয়ে শত দুর্বলতা জেনে বুঝেও এড়িয়ে যাওয়ার পর অন্য একজনের হয়ে যাবেন, আমি এত সহজে তা তো মেনে নেব না। মেঘা পুরো ড্রয়িং রুমে ফাঁকা দেখে এক ছুটে বাড়ির বাইরে বেরিয়ে আসে। দাঁড় করিয়ে রাখা গাড়ি দুটোর মাঝ থেকে প্রথমের পেছন সিটে বসে যায়। তখনই দেখা যায় বর্ষণ দ্রুত পায়ে এগিয়ে আসছে। মেঘা সিটের নিচে নিচু হয়ে বসে পড়ে। বর্ষণ তাকে দেখতে পায় না। বর্ষণ এগিয়ে এসে গাড়িতে বসে, নিজের মতো গাড়িতে উঠে স্টার্ট দিয়ে গন্তব্যে ছুটে চলে। মেঘার কোমর ব্যথায় হয়ে আসলে দাঁতে দাঁত চেপে কোনো রকম বসে থাকে। প্রায় 15 থেকে 20 মিনিট পর বর্ষণ গাড়ি থামিয়ে নেমে চলে যায়। সে চলে যাওয়ার কিছু সময় বাদে মেঘাও নেমে আসে। ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, বর্ষণ ভাই, আপনার জন্য কত কি করছি। কখনো ভেবেছি এভাবে লুকিয়ে ছুড়ে নিজেদের গাড়ি করে আমাকে আপনার পিছু পিছু আসতে হবে? এই সত্য আমি অবশ্যই তুলব। আমি শান্তশিষ্ট হতে পারি, কিন্তু নিজের জিনিসে কারো হস্তক্ষেপ মেনে নিতে পারি না। সেখানে তো আপনি আস্তটা আমার ভালোবাসায় মোড়ানো প্রিয় পুরুষ। আপনার উপর আমি ব্যতীত অন্য নারীর অধিকার কি করে মেনে নেব? না, একদমই না। মেঘা সামনে তাকে একটা রেস্টুরেন্ট দেখতে পায়। এই রেস্টুরেন্টে বর্ষণ ঢুকেছে, সেই ভেবে নিজেও ঢুকে যায়। পুরো রেস্টুরেন্টে চোখ বুলিয়ে শেষের দিকে বর্ষণকে দেখতে পায়। একটা মেয়ের সাথে হাসি মুখে কথা বলছে। কথার মাঝে ওই মেয়ে বর্ষণের হাত চেপে ধরেছে। মেঘার রাগে অভিমানে চোখ টলটলে হয়ে আসে। মেনে নিতে পারছে না বর্ষণ ওই মেয়ের সাথে হাসি মুখে কথা বলছে। ওই মেয়ে তাকে স্পর্শ করেছে। এগিয়ে না যেয়ে ঠায় দাঁড়িয়ে থাকে, চোখ জ্বলছে, ছলো ছলো দৃষ্টিতে তাদের দিকেই তাক করে রাখে। বর্ষণ বেখেয়ালি রেস্টুরেন্টের প্রশস্ত দরজায় চোখ গেলে মেঘাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। সব ভুলে বড় বড় কদমে ছুটে আসে। পেছন থেকে একজন ডাকে, তাও ভ্রুক্ষেপ করে না। অস্থিরতার স্বরে বলে, মেঘু পাখি, তুই এখানে কেন? কার সাথে এসেছিস? কি করে আসলি? একা একা বাড়ি থেকে বের হয়েছিস কেন? সাহস খুব বেড়ে গেছে না? মেঘা ছলো ছলো চোখে তার দিকে তাকায়, ঢোক গিলে নাক টেনে বলে, আমি একা একা চলে আসায় আপনার খুব অসুবিধা হয়ে গেছে তাই না? আপনার ডেটিংয়ে ডিস্টার্ব করে দিলাম। বর্ষণ কপাল কোচকে ধমকে বলে, শাট আপ মেঘা, থাপ্পড় খাবি। এগুলো কেমন কথা? কিসের ডেটিং? হ্যাঁ? মেঘা ভয় পায় না, নিজের কপাল কোচকে নাক ফুলিয়ে বলে, কিসের ডেটিং জানেন না?
আমাকে কোনো ছেলের সাথে কথা বলতে দেন না, কোনো ছেলে ফ্রেন্ড বানাতে দেন না, ছেলেদের থেকে দূরে থাকতে বলেন, অথচ নিজে ঠিকই অন্য মেয়ের সাথে রেস্টুরেন্টে ডেট করতে আসেন। আমার চলাফেরায় শত নিষেধাজ্ঞা জারি করলে আপনার জন্য কেন থাকবে না? বর্ষণ এক পলক পুরো রেস্টুরেন্ট চোখ বোলায়। কম বেশি সবাই তাদের দিকে তাকিয়ে আছে। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মেঘ পাখি, আমার কথা শোন, এটা রেস্টুরেন্ট, এখানে সিক্রেট করিস না। এখন আমি কিছু বললেই সিক্রেট হয়ে গেল? এত ভনিতা না করে বলুন, আপনার জিএফের সমস্যা হচ্ছে। সে আপনাকে আমার সাথে কথা বলতে দেখলে মেনে নিতে পারবে না। খুব সমস্যা করে দিচ্ছি তাই না? ঠিক আছে, চলে যাচ্ছি। আপনার যার সাথে ইচ্ছে ডেট করুন। এই কাজটা করতে তুই আমায় বাধ্য করছিস। পরে আবার বলতে পারবি না তোর অনুমতি ছাড়া তোকে স্পর্শ করেছি। বর্ষণ কথা শেষ করে হ্যাঁচকা টানে মেঘাকে নিজের কাছে নিয়ে আসে। মেঘা কিছু বলার আগেই বা বোঝার আগেই নিজেকে শূন্য অনুভব করে চমকে যায়। দু হাতে বর্ষণের প্রশস্ত কাজ খামচে ধরে হকচকিয়ে তাকায় তার দিকে। বর্ষণ নির্বিকার। মেঘার কোমল শরীর নিজের শক্তপোক্ত বুকের সাথে গুটিয়ে নিয়ে গটগটিয়ে বের হয়ে আসে। মেঘা কেবল স্থির চোখে তাকিয়ে দেখে যায়। বর্ষণ তাকে এভাবে লোকসম্মুখে কোলে তুলে নিয়ে আসবে, এটা তার ভাবনার বাইরে ছিল। বর্ষণ তাকে নিজেদের গাড়িতে পিছনের সিটে বসিয়ে দেয়। গাড়ি লক করে গাড়ির কালো গ্লাস তুলে দু হাতে তার কোমর চেপে ধরে। মেঘার হুঁশ ফিরে ঘাড় বাঁকিয়ে নিজের কোমরের ভাঁজে বর্ষণের হাত দুটো পেলে গলা শুকিয়ে আসে। ছটফট করে বলে, বর্ষণ ভাই ছাড়ুন, নামান আমাকে। বর্ষণ তার কোমরে মৃদু চাপ প্রয়োগ করে। মেঘার পিঠ নিজের বুকের সাথে মিশিয়ে শীতল কণ্ঠে বলে ওঠে, ডোন্ট মুভ, কন্ট্রোললেস হয়ে যাব। মেঘা স্থির হয়ে যায়, হতভম্ব মুখে বলে, কিসের কন্ট্রোললেস? বর্ষণ মুখ বাঁকিয়ে এসে তার দিকে তাকায়, ব্রুকুচকে বলে, বুঝতে পারিস না? মেঘা ধীরগতিতে মাথা নাড়িয়ে না বোঝায়। বর্ষণ তার গালে উষ্ণ তপ্ত শ্বাস ছেড়ে বলে, তুই এতটাও ছোট নোস। আমি কিসের কন্ট্রোললেসের কথা বুঝেছি তুই বুঝতে পারবি না। মেঘা নিশ্চুপ হয়ে যায়। কিছু সময়ের কথা মনে পড়তেই ঘুরে দাঁড়ায় বর্ষণের দিকে, অতর্কিত হামলা চালায়। দু হাতে এলোপাথারি বর্ষণের বুকে আঘাত করে যায়। ছলছল চোখে অভিমানী কণ্ঠে বলে ওঠে, আপনি খুবই খারাপ বর্ষণ ভাই। আমার চারদিকে নিজের অদৃশ্য দেওয়াল দাঁড় করিয়ে নিজেই ঠিকই অন্য নারীর স্পর্শে গায়ে মাখান, অন্য কাউকে নিজের কাছাকাছি আসার অনুমতি দেন। আমি আর আপনার কোনো কথাই শুনবো না। আপনি আমার সাথে কথা বলতে আসবেন না, আর কোনো অধিকারবোধ দেখাবেন না। বর্ষণ পুরোটা সময় নীরব থাকে, না সে মেঘাকে থামিয়ে দেয় আর নাই বা মেঘার কথায় কোনো প্রত্যুত্তর করে। মেঘা একসময় হাঁপিয়ে উঠে থেমে যায়, সেই সাথে থেমে যায় তার সকল অভিযোগ। বর্ষণ দু হাতে আলতো করে চেপে ধরে নরম কণ্ঠে বলে ওঠে, ব্যথা পেয়েছিস জান? মেঘা অবাক হয়ে তাকিয়ে থাকে। নতুন সম্বোধনে একরকম প্রশ্নের জবাব খুঁজে পায় না। ধীর গলায় বলে, আমি আপনাকে মেরেছি, ব্যথা পাওয়ার কথা আপনার, আমার নয়। বর্ষণ তার মুখের উপর ঝুঁকে মুচকি হেসে বলে, মেরেছিস? কিন্তু আমি তো ফিল করেছি তুই আমার বুকে হাত বুলিয়ে দিলি। ইটস টু মাচ সফট পাখি। মেঘার দৃষ্টি বদলে যায়, রাগ অভিমান অভিযোগ সবই কোথায় যেন হারিয়ে যায়। গালজোড়ায় রক্তিম হয়ে আসে, চোখের দৃষ্টি নামিয়ে নেয়। তার লাজুক মুখ গুটিয়ে দেখতেই বর্ষণ বিস্মৃত হেসে যায়। তার মুখের উপর ঝুঁকে থেকে বলে, ও আমার ফ্রেন্ড হয়, বিয়ের পর হাজব্যান্ডের সাথে বাইরে চলে গিয়েছিল। আজ বিড়িতে এসে কল দিয়েছিল মিট করার জন্য, তাই এসেছি। সাথে ওর হাজব্যান্ডও ছিল, অ্যান্ড অলসো ওর একটা 2 বছর বয়সী ছেলেও আছে। ওর হাজব্যান্ড ছেলেকে নিয়ে ওয়াশরুমে গিয়েছে বলে তুই দেখিসনি। তোর আমাকে নিয়ে এত কিউরিসিটি ফিল করার কিছুই নেই। আমার জীবনের প্রথম ফরজ গোসল কিন্তু তোর সাথেই করব। মেঘা নিজের দুটো হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, আপনারাই ভুল। ওভাবে ছুটে আসার কি ছিল? যেভাবে বের হয়েছেন আমি তো ভেবেছি প্রেমিকার ডাক পড়েছে। বর্ষণ একগাল হেসে বলে, কথা ঘুরাচ্ছিস কেন? মেঘা শুকনো ঢোক গিলে ধীর গলায় বলে, কথা ঘুরা গেলাম, দ্রুত বাড়ি চলুন, নয়তো সবাই আবার আমার খোঁজ করবে। কাউকে বলে আসেনি। বর্ষণ গভীর শ্বাস ছেড়ে বলে, মেঘু পাখি। মেঘা চোখ তুলে তাকায়। বর্ষণের শান্ত চোখ জোড়ায় কি অপেক্ষা খুঁজে পায়। চোখ পিটপিট করে বলে, 5 মিনিটের জন্য নিজেকে আমার বাহুডোরে ছেড়ে দে। বেশি কিছু করব না, তোকে শুধু একটু নিজের ইচ্ছে মতো স্পর্শ করব। তোর এই নরম কোমল ঠোঁট দুটোতে ডুবে থাকবো। জাস্ট অনলি 5 মিনিটস প্লিজ। বর্ষণের আকুতি ভরা কণ্ঠে মেঘা নতজানু হয়ে পড়ে। প্রিয় পুরুষের স্পর্শের জন্য মনটা বেহায়া হয়ে ওঠে। মুখ ফুটে বলতে লজ্জা এসে ভিড় করে। কণ্ঠনালী ভার হয়ে আসা অনুভব করে।
জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঢোক গেলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলে বর্ষণ থমথমে স্বরে বলে, মুখে বলতে হবে না, বুঝিয়ে দে। মেঘা বুঝতে পারে না সে কিভাবে বুঝিয়ে দেবে। বুঝিয়ে দিলে এরপর বর্ষণের সামনে দাঁড়াবে কি করে। চোখ জোড়া বন্ধ করে নিতেই ব্রুজোড়ার মাঝখানের কপালে উষ্ণ ভেজা স্পর্শ অনুভব করে মনগহীন শীতল হাওয়া বয়ে যায় যেন। সেই সাথে শুনতে পায় মৃদুস্বরে ফিসফিসানি কণ্ঠেও, থ্যাঙ্কস পাখি। এরপর আর বাক্য মেঘা শুনতে পায় না, অনুভব করে দুটো উষ্ণ ঠোঁট জোড়া তার কপালে, চোখে মৃদু কম্পিত পাতায়, রক্তিম গালে চিবুক ছুঁয়ে যায়। ক্ষীণ আলতো স্পর্শে মেঘার হাত দুটো শক্ত হয়ে আসে। শ্বাস প্রশ্বাসগুলো ভারী হয়ে আসলে তার কম্পিত ঠোঁট জোড়ায় উজ্জ্বল শ্যামবর্ণের মুখশ্রীর মানবের আয়ত্ত চলে যায়। প্রিয় পুরুষের প্রথম গভীর স্পর্শে মেঘা লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। তার কিশোরী দেহ গুটিয়ে যেতে নিলে বর্ষণ তার হাত দুটো মুক্ত করে দেয়। এক হাতে কোমরের ভাঁজে, অপর হাতে মেঘার চুলের ভাঁজে নিয়ে নেয়। তাকে নিজের আরও কাছে টেনে নিলে নিজ স্পর্শে প্রেয়সীর ঠোঁট জোড়া ভিজিয়ে তোলে। মেঘা তার কথা মতো নিজেকে তার বাহুতে ছেড়ে দেয়। বন্ধ চোখ জোড়া এক হাতে বর্ষণের প্রশস্ত কাঁধ খামচে ধরে, অপর হাতে ঘাড় খামচে ধরে। 5 মিনিট পেরিয়েও তার বেশি সময় হয়ে গেল বর্ষণের থেকে মুক্ত না পেয়ে মেঘা ছটফট করে রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্ত পেতে বর্ষণের কাঁধে ধাক্কা দিতে থাকে। দূরে সরাতে চায়, বর্ষণ তাকে ছেড়েও দেয়, তবে মুক্ত করে না। 2 হাতে কোমর চেপে ধরে গলায় মুখ গুজে দেয়। কাঁধ, গলা, ঘাড় জুড়ে বর্ষণের উষ্ণ ভেজা স্পর্শে মেঘা মুচড়ে যায়। মিনমিন স্বরে বলে, এটা ঠিক নয় বর্ষণ ভাই, আপনি বলেছিলেন শুধু। মেঘা পুরো বাক্য করতে পারে না, লজ্জায় আড়ষ্টতায় জিভ গুটিয়ে আসে। বর্ষণ তার অসম্পূর্ণ বাক্য বুঝতে পারে, ঠোঁট জোড়ায় বিরতিহীন স্পর্শ জারি রেখে বলে, তোর সাথে এরকম হাজার বেঠিক কাজ করতে আমি প্রস্তুত জান। রোদ ফোন হাতে নিয়ে বসে থাকে। তার রুদ্রকে ফোন করতে ইচ্ছে হলেও আবার কোথাও একটা বাধা পাচ্ছে। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কোথায় আপনি রুদ্র ভাই? রাতে 10টা বাজে, এখনো বাড়ি ফিরছে না কেন? সেই যে সকাল 11টার আগে বের হলেন, দিন পেরিয়ে গেল, রাত হলো, তবু আপনার খোঁজ নেই কেন? এরকম নিরুদ্দেশ হওয়ার কারণ কি? আপনি কি রাগ করে বাড়ি ফিরছেন না? আমার অন্য কারোর সাথে বিয়ে হলে আপনারই বা কি? আমাকে তো আর ভালোবাসেন না, তাহলে এভাবে নিখোঁজ হয়ে কেন আছেন? ফিরে আসুন না। রোদ ফোন করতে যেও করে না, নিচ থেকে খাবারের ডাক এলে ফোন রেখে বাইরে পা বাড়ায়। ঠিক করে নেয় রায়ানি থেকে জেনে নেবে। রায়ানি একজন যার কাছে রুদ্রের সকল খবর থাকে। রোদ নিচে নেমে দেখে সকলেই খেতে বসে পড়েছে। বাবা চাচা থাকায় সে আর বলতে পারে না খাবে না। অনীহার সাথে চেয়ার টেনে বসে। মেঘ কোথাও রুদ্রকে না দেখে শান্ত স্বরে বলে, রুদ্র কোথায়, খাবে না? নদী ধীরে গলায় বলে, রুদ্র বাড়ি নেই। মেঘের কপালে ভাঁজ পড়ে, গম্ভীর স্বরে বলে, বাড়ি নেই মানে? এই অসময়ে কোথায়? রায়ান গম্ভীর কণ্ঠে বলে, চাচ্চু, রুদ্র একটা কাজের জন্য আয়নের ফ্ল্যাটে আছে, আজ আর ফিরবে না। মেঘ অসন্তুষ্টর সাথে বলে, রুদ্র আর তোমাদের দুজনের কাজ একই, তুমি বাড়ি আছো, তাহলে ওকে কেন বাইরে থাকতে হবে? ওটা রুদ্রের পার্সোনাল কাজ। মেঘ আর কিছু বলে না। মেঘ থেমে গেলে আকাশ গম্ভীর মুখে বলে, রায়ান, তুমি যাদের কথা বলেছিলে তারা আজ আসেনি কেন? রায়ান এক পলক বর্ষণের দিকে তাকায়। বর্ষণও তার দিকে তাকিয়ে থাকে। দুজন কি বলবে ভাবতে থাকে। রায়ান মাথা নিচু করে বলে, কোনো একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আসতে পারিনি, আমি তাদের সাথে কথা বলে নেব, নেক্সট টাইম আর এরকম হবে না। তাদের কথা থেমে গেলে খাবার টেবিলে নিস্তব্ধ হয়ে যায়। সবাই সবার খাবারে ব্যস্ত। অরিন মেঘার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, এই মেঘু, তুই এভাবে লাল টমেটো কেন হচ্ছিস? মরিচ খেয়ে নিয়েছিস? খাবার তো ঝাল হয়নি। মেঘা হাঁক চুকিয়ে দ্রুত নিচের চোখ জোড়া বর্ষণের থেকে নামিয়ে নেয়। সকালের ওই অনাকাঙ্ক্ষিত কাছে আসার পর থেকে বর্ষণের মুখোমুখি হতে পারেনি লজ্জায়। সারা বেলা পালিয়ে পালিয়ে বেড়ালেও রাতের খাবারের টেবিলের সামনে পড়ে গেল। বর্ষণকে দেখে সে কিছুতেই গভীর স্পর্শের কথা ভুলতে পারছে না। অজান্তে লজ্জায় গাল রক্তিমাভা ছড়িয়ে পড়ে, তা বুঝতে পারেনি। মাথা নিচু করে নিম্নস্বরে বলে, মরিচ খেয়েছি। অরিন তার পিঠে হাত বুলিয়ে বলে, আহারে থাক, পানি খেয়ে নে। মেঘা মাথা নাড়িয়ে তাই করে। অরিন চুপচাপ তার খাবারে মনোযোগ দেয়। বর্ষণ মেঘার হাবভাব প্রথম থেকেই দেখছিল। অরিনের সাথে মেঘার কথাগুলো না শুনলেও বুঝে নেয় কি কথা বলছিল ওরা। নিঃশব্দে ঠোঁট জোড়া এলিয়ে হাসে, চোখ সরিয়ে নেয়। ও কি করছে? 5-10 মিনিটে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে বলে গেছে? হ্যাঁ বললো তো বাড়ি ফিরে যাচ্ছে।
ও আচ্ছা, সারাদিন কি করেছে? রায়ানের এবারের প্রশ্নে আয়ান ফোনের অপর পাশ থেকে শব্দ করে শ্বাস ছাড়ে, চোখ মুখ কুঁচকে বলে, জাস্ট 3টে কাজ করেছে। সারাদিন শুয়ে বসে থেকে একের পর এক নিকোটিনের ধোঁয়া উড়িয়েছে, এরপর কিছু সময় বিশ্রাম নিয়ে আবারও একই কাজ করেছে। মাঝে দুবার অবশ্য ওয়াশরুমে গিয়েছে, না খাবার খেয়েছে না শাওয়ার নিয়েছে। কেউ ওর আজকের রূপ দেখলে নির্ঘাত বলতো ছ্যাঁকা খাওয়া প্রেমিকের টাইটেল দিয়ে দেবে। রায়ান শব্দ করে হেসে দেয়, ডান হাতে চুলে আছড়ে বলে, ও প্রেম না করেও ছ্যাঁকা খেয়েছে। মানে মানে আমি নিজেও এখনো জানি না, বুঝে উঠতে পারলে তোকে জানাবো। এখন রাখছি। ও পাশ থেকে সম্মতির জবাব পেয়ে রায়ান কল কেটে দেয়। বেলকনি থেকে রুমে পা বাড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড, ইগোয়েস্টিক ম্যান থেকে দেবদাস ফর্মে আসতে চাচ্ছিস নাকি? নট ব্যাড। রায়ান নিজের রুমে পা রেখে দরজার পাশে কারো অবয়ব দেখে কপাল কুঁচকে নেয়। অবয়বের চঞ্চল ছটফট দেখেই সে লুকিয়ে দাঁড়িয়ে যায়। রায়ান বুক ফুলিয়ে শ্বাস ছাড়ে, দাঁতে দাঁত পিষে বলে, এই বেয়াদবটা আমার চরিত্রে দাগ না লাগিয়ে শান্ত হবে না। বলে দিয়েছিলাম আমার রুমে না আসতে। এমনিতেই দেখতে পেলে কোলে বসিয়ে চুমু খেতে ইচ্ছে করে, আর সেখানে রুমে একা পেয়ে নিজেকে যে কী করে সামলিয়ে রাখি সেটা তো শুধু আমিই জানি। ওরু পাখি, আজ তোর সাথে কিছু না কিছু করে তবেই ছাড়বো। এরপর থেকে যেন আমার রুমে আসার সাহস না করিস। রায়ান ফোনটা সোফায় ছুঁড়ে হনহনিয়ে এগিয়ে যায়। বাইরে এক পা বাড়িয়ে থাবা দিয়ে সেই অবয়বকে চেপে ধরে, হাত চেপে ভেতরে নিয়ে দরজা লক করে দেয়। অরিন হা হয়ে তার দিকে তাকিয়ে থাকে। রায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, লুকিয়েছিলি কেন? অরিন মুখ ঠিক করে নেয়, আমতা আমতা করে বলে, কে কে বলেছে লুকিয়েছিলাম? আমি তো এখান থেকেই যাচ্ছিলাম। এতটুকু পথ যেতে এত সময় লাগে? আপনার মতো কি আমারও তো জিরাফের বড় বড় পা আছে যে লম্বা লম্বা পা ফেলে চলে যাব? এই বাচ্চা বাচ্চা পা দিয়ে একটু একটু করে হাঁটি, সময় তো লাগবেই। রায়ান আলতোভাবে দুগাল চেপে ধরে, অরু শোনা, আমার সাথে চালাকি করবি না। তোকে আমি যতটা জানি নিজেকেও আজ অবধি জেনে উঠতে পারিনি। তোকে বলেছিলাম না আমার রুমে আসবি না, আবারও এসেছিস কেন? জানিস আমি এখন তোর সাথে কি কি করতে পারি? অরিন ভীতু নয়নে তাকিয়ে বলে, জানি না, জানতেও চাই না। প্লিজ আমাকে যেতে দিন। এরপর থেকে ভুলো আপনার রুমের সামনে পা রাখবো না, সত্যি বলছি। রায়ান ভাকা এসে বলে, ভুলে যা। কি ভুলে যাব? আজ এই রুম থেকে বের হওয়ার কথা। অরিন চমকে উঠে ঘাবড়ানো স্বরে বলে, কি বলছেন? আমি কেন আপনার রুমে থাকবো? আপনি আমি দুজন একসাথে থাকবো, এটা বাড়ির কেউ জেনে গেলে কি হবে জানেন? রায়ান নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে, আই নো। অরিন কপাল কুঁচকে নিয়ে বলে, তাহলে আবার বলছেন কেন? যেতে দিন। না, এইটা তোর আমার রুমে উকিঝুঁকি দেওয়ার আগে ভাবা উচিত ছিল। বল যখন করেই নিয়েছিস, পানিশমেন্ট না দিয়ে কি করে থাকি বল? তোর পানিশমেন্ট একটাই, আজ রাত আমার সাথে আমার রুমে একা বিছানায় ঘুমাবি। চল। অরিন নিজের মুক্ত থাকা এক হাত দিয়ে অপর হাত ছাড়ানোর চেষ্টা করে। তার চেষ্টা দেখে রায়ান তার হাত দুটো মুঠ করে নেয়। অরিন তাতে স্বস্তির নিঃশ্বাস ছাড়ার পূর্বেই রায়ান এক হাতে তার কোমর চেপে ধরে তাকে মিশিয়ে উঁচু করে নেয়। বিছানার দিকে পা বাড়ালে অরিন অসহায় মুখে বলে, প্লিজ না, এরকমটা করবেন না, আমি প্রমিস করছি। আর আপনার রুমে আসবো না, প্রয়োজনে আপনার ধারে কাছেও আসবো না। যেতে দিন। একবার যখন বলেছি আমার সাথে থাকতে হবে, দ্যাট মিন্স নো ছাড়াছাড়ি। অরিন দু হাতে ঠেলে তাকে ধাক্কায়, ছটফট করে যায়। সেই সাথে মুখ দিয়ে অনর্গল ছুটের কথা। রায়ান এক হাতে তার মুখ চেপে ধরে, বাড়ির সবাইকে ডেকে রুমে জড়ো করতে চাইছিস? মুখ বন্ধ কর, যতই ছটফট করিস না কেন, আজ তোর ছাড় পাবি না। বাড়ির সবার ভয়ে অরিন চুপ হয়ে যায়। তাকে শান্ত হতে দেখে রায়ান নিঃশব্দে হাসে। অরিনকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর নিজের ভর ছেড়ে দেয়। দু হাতে কোমর চেপে গলায় মুখ গেছে বলে, আমি ঘুমিয়ে পড়লে চলে যাবি, এখন আমার চুলগুলো টেনে দিতে থাক। অরিন উপায়হীন হয়ে কম্পিত হাতে চুল টেনে দিতে থাকে। তার চুপসে যাওয়া দেখে রায়ান চাপা সরে হেসে বলে, অরু পাখি, শুনেছিলাম তুই ক্যারাটে শিখেছিস, কিন্তু আমি ক্যারাটের কিছুই দেখছি না। তুই তো আমার উপরেও কিছু দেখাতে পারিস, কিন্তু তুই তো কোনো স্টেপ নিস না। তাহলে কি তুইও চাস আমি তোকে নিজের মতো করে স্পর্শ করি? সেই দিন তো বলেছিলি আমার স্পর্শে তুই দ্বিধায় পড়িস না। গলায় মুখ গুজে রাখায় রায়ানের প্রতিটা কথা তার ঠোঁট জোড়া অরিনের গলায় ত্বক ছুঁয়ে যায়। এতে অরিন দু হাতে চুল মুঠ করে চেপে ধরে। নিজের শরীরের কম্পমান শিহরণ এড়াতে দাঁত কিরমির করে বলে, বাজে কথা বলবেন না,
বাড়ির কেউ শুনে নেওয়ার ভয়ে আপনার মতো জালিম লোকের কাছে এলাম এখন, নয়তো সে কখনই চলে যেতাম। রায়ান তার গলার ভাঁজে নাক ঘষে দিয়ে বলে, আর কিছুদিন পর থেকে তোকে বাকিটা জীবন এভাবেই কাটিয়ে দিতে হবে। আজ না হয় একটু অভ্যস্ত হয়ে নিলেই। অরিন জবাব দেয় না। রায়ানের ভারে তার দম বন্ধ হয়ে আসলো, উঠে যেতে পারে না। নিচে ছটফটো করে না, এইভাবে জড়িয়ে রাখায় তার বড্ড ভালো লাগছে। মন গহীনে প্রশান্তি অনুভব করছে, কিন্তু প্রকাশ করতে নারাজ। কিছু সময়ের মাঝে অরুর ঘাড়ের গলায় কাঁধে রায়ানের গভীর স্পর্শ অনুভব করে। বুঝতে পারে রায়ান ঘুমিয়ে পড়েছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তাকে ঠেলে ধাক্কিয়ে সময় নিয়ে রায়ানের উপর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। দ্রুত বিছানা থেকে নেমে দাঁড়ায়। ঘুমন্ত রায়ানকে দেখে ঠোঁট টিপে হাসে। এগিয়ে এসে আলতো করে প্রশস্ত কপালে ঠোঁট জোড়া ছুঁয়ে দেয়। লাজুক হেসে বলে, আপনাকে জালিম বললেও আসলে আপনি কিন্তু খুব কিউট। প্রতিদিন ঘুম থেকে উঠে এরকম কিউট বাচ্চামো দেখতে প্রস্তুত আছি। খুব দ্রুত আমাকে নিজের ঘরে নেওয়ার ব্যবস্থা করুন। খুব দ্রুত নিজের নামে আমায় লিখে নেবেন, কেমন? অরিন পলকহীন চোখে কয়েক মুহূর্ত রায়ানের ঘুমন্ত মুখ দেখে যায়। রায়ানের ঘুম ছুটে যেতে পারে, আবারও তার খপ্পরে না পড়তে পা টিপে টিপে দরজা খুলে রুম থেকে বেরিয়ে আসে। ইরিন এক হাতে পানির জগ নিয়ে অপর হাতে ফোন দেখতে দেখতে দোতলায় উঠে নিজের রুমে যেতে নিজের সামনে দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। রোজও রোদের রুমে ঢুকে দরজা লক করছে। ফোনের রিংটংয়ে নিজেকে স্বাভাবিক করে। স্ক্রিনে ইমনের নাম্বার দেখে দ্রুত পায়ে রুমে ঢুকে যায়। ফোন রিসিভ করে কানে চেপে বলে, সরি, প্রথমবার রিসিভ করতে পারিনি, নিচে ছিলাম। ওপাশ থেকে ইমন শান্তস্বরে বলে, ইটস ওকে, কী করছিস? ইরিন রুমের দরজা লক করে এসে বিছানায় গায়ে লে দেয়। মুচকে এসে বলে, শুয়ে আছি। আপনি কি করছেন? খেয়েছেন? তুই? হ্যাঁ, আপনাকে দারুণ একটা নিউজ দেব। বল। আজ রায়ান ভাইয়া বর্ষণ ভাইয়া দুইজন মিলে লোক ভাড়া করেছিল রুদ্রের বিয়ের জন্য পাত্রপক্ষ হয়ে আসার। যেন তাদের দেখে দা ভাই জেলাস হয়ে নিজে থেকে বিয়ের কথা বলে, কিন্তু ও দুজন আসেনি। কল দিয়েও পাওয়া যায়নি, তাদের ফোন সুইচ অফ ছিল। দা ভাইও সারাদিন বাড়িতে ফিরেনি। আমি রুমে আসার সময় দেখতে পেলাম তাকে। রোদের রুমে ঢুকে গেট লক করে দিল। ইমন চাপা শব্দে হাসে, হাসি মাখা কণ্ঠে বলে, তুই আবার ওদের ডিস্টার্ব করতে যাসনি তো? ইরিন মুখ বাঁকিয়ে বলে, মোটেও না। আমি অবাক হলেও আমার ততটা কমন সেন্স আছে। অন্যদের সাথে আমিও এখন বুঝতে পারছি দা ভাই অজান্তে হলেও নিজের ফিলিংস প্রকাশ করে দিচ্ছে। রোদের কি অবস্থা? ও ঠিক আছে? হ্যাঁ, স্বাভাবিক আচরণই করছে, শুধু ওই দেখতে আসবে বলে আপসেট ছিল। ও আচ্ছা, তাহলে কাল বাড়িতে ফিরে বউর মুখ দেখতে পাবো, কি বলিস? ইরিন লাজুক হাসে, রিনরিনে গলায় বলে, পারবেন, এখন রাখছি, ঘুমাবো। আমার ঘুমের সর্বনাশ করে তুই এখন ঘুমিয়ে পড়ার কথা বলিস? এমনভাবে বলছেন যেন কত বছর ধরে আপনি আমার সাথে থাকছেন। বিয়ের কদিনই বা হয়েছে? তোর জন্যই তো, নয়তো আমি আরও 2-3 বছর আগেও বিয়ে করে এতদিনে 4 বাচ্চার বাপ হয়ে যেতাম। আমায় অপেক্ষা করিয়ে নিজের পিছু পিছু ঘুরিয়ে আমাকে বুড়ো বানিয়েছিস। বাজে কথা বলবেন না। ওকে, ভিডিও কলে আয়। পারবো না। ইরু পাখি, ভিডিও কলে আসবি না? আমি গাড়ি নিয়ে বের হব। সময় কিন্তু খুব একটা লাগে না, একটানা চলে আসবো। দিচ্ছি তো। ভাব এমন যেন ওনার কতকালের প্রেমিকা তো বানাতে চেয়েছি, তুই তো হলি না। পাষাণ মহিলার ন্যায় মুখ ঘুরিয়ে যেতি। বিয়ে করা ছাড়া আর কোনো পথ রাখিসনি। হালাল ইজ মোস্ট বিউটিফুল। ইমনের অভিযোগে ইরিন প্রত্যুত্তর করে খিলখিল করে হেসে ওঠে। ইমন তাকে দেখতে পেলেও হাসির শব্দে চোখ জোড়া বন্ধ করে নেয়, ঠোঁট জোড়া প্রসারিত করে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে স্ক্রিনে তাকিয়ে কাঙ্ক্ষিত রমণীর মুখশ্রী দেখতে পেয়ে চোখের দৃষ্টিতে শীতলতা ছেয়ে যায়। দরজা লক করার শব্দ পেয়ে রোদ বেলকুনি ছেড়ে নিজের রুমে আসে। সোফার উপর পা তুলে হাত দুটো সোফায় এলিয়ে গম্ভীর মুখশ্রীর রুদ্রকে বসে থাকতে দেখে অবাক হয়ে যায়। পরনে তার বাড়ি থেকে বের হওয়া সকালে সেই টি শার্ট ও ট্রাউজার, উস্কো খুস্কো এলোমেলো চুল, পরিপাটির লেশমাত্র নেই। রায়ান খাবার টেবিলে রুদ্রের আয়ানের ফ্ল্যাটে থাকার কথা জানিয়েছিল বলে তারা আর জানতে চায়নি। রোদ অবাক স্বরে বলে, রুদ্র ভাই, আপনার এই অবস্থা কেন? রুদ্র ভ্রুকুচকে বলে, কোন অবস্থা? সব কিছুই এলোমেলো। রুদ্র ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, নিজেই তো সেই কবে এলোমেলো হয়ে আছি। রোদ নিজেকে স্বাভাবিক করে শান্তস্বরে বলে, সারাদিন কোথায় ছিলেন? এইভাবে বউয়ের মতো জিজ্ঞেস কেন করছিস? নিজেকে বিবাহিত মনে হবে, তখন আর নিজের রুমে ফিরতে পারবো না। বউ পাশের রুমে পড়ে থাকবে আর আমি নিজের রুমে একা ঘুমাবো, এটা কি মানা যায়? রোদ নাক মুখ কুঁচকে নেয়, তার দিকে এগিয়ে এসে বলে,
আপনার এই হেয়ালিপনা বাদ দিয়ে বলুন, এই অসময়ে আমার রুমে কি করছেন? রুম লক করেছেন কেন? তুই কি ভয় পাচ্ছিস? ভয় কেন পাবো? আমি যদি তোর সাথে উল্টোপাল্টা কিছু করি। রোদ যতদূর এগিয়ে এসেছিল তার থেকে কয়েক কদম পিছিয়ে যায়। বিভ্রান্ত হয়ে বলে, কি বলছেন? মুখ খুললেই আপনার সব উল্টোপাল্টা কথা বের হয়। ঘুমের অভাবে হয়তো পাগল হয়ে গেছেন। যান নিজের রুমে যেয়ে ঘুমান। সারাদিন কোথায় ছিলাম জানতে চাইবি না? রোদ আর চোখে তাকায়, স্মিত হেসে বলে, আমি জানতে চাইলেই আপনি বলবেন? আমার প্রশ্নে জবাব দেবেন? দেবেন না, উল্টো অধিকারের দেওয়ালে দাঁড় করিয়ে বলবেন তোর কোনো অধিকার নেই। রোজের কপালে ভাঁজ পড়ে, সোজা হয়ে বসে এলোমেলো চুলে হাত বোলায়। সেখান থেকে খেকিয়ে ওঠে, এই তোর বয়স কত? রোদ দাঁতে দাঁত চেপে বলে, আমার বয়সও জানেন না? একজন পরিবারের সদস্য হয়ে এটা মানতে পারলাম না আমি। রৌদ্র অসন্তুষ্ট চোখে তাকায়, বিরক্তিভরা কণ্ঠে বলে, পরিবারের সবার বয়স মনে রাখতে গেলে নিজেরটাই ভুলে বসবো। যা জিজ্ঞেস করেছি জবাব দে। রোদ নাক কুচকে বলে উঠে, 17। কিছুদিন পর 18 হয়ে যাবে। ওহ, ধরে নিলাম 18। 18+ কাজের জন্য পারফেক্ট হয়েছিস। কিন্তু কথাবার্তা এমন বলিস, দুটো বাচ্চা, একটা স্বামী আর কত বড় একটা সংসার সামলেছিস। এত ম্যাচিউর হতে কে বলেছে তোকে? রোজের অকপটে বলা কথায় রোদের কান গাল গরম হয়ে আসে। রক্তিম গালজোড়া রোজের থেকে আড়াল করতে দু হাতে চেপে ধরে রাখে। রোজও তার দিকে নজর দেয় না, নিজের মতো করেই বলতে লাগে, আমাকে দেখলে ভয় পাবি, একটা ধমক দিতে বাচ্চাদের মতো ফ্যাস ফ্যাস করে কান্না করে দিবি, অলওয়েজ মাথা হেড করে চলাচল করবি। তা না করে এমনভাবে থাকিস আমি তোর বড় নয়, তুই আমার বড়। বলদের রানী, তোকে খুব বাধ্য ভেবেছি, এখন দেখছি অবাধ্যের সাথে সাথে বেয়াদব। রোদ অসহায় মুখে বলে, আপনি কি এই সময় এগুলো বলতে এসেছেন? রোদের মুখশ্রী পাল্টে নেয়, থমথমে সুরে বলে, নো। তাহলে আমাকে মিস করেছিস? সারাদিন ফিরিনি, একটা কল দিয়েছিস বেয়াদব? আপনাকে কল দিলে আপনি রিসিভ করতেন? রুদ্র সরু চোখে কয়েক পলক তার দিকে তাকিয়ে থাকে। রোদ অস্বস্তিতে পড়ে যায়। আজ রুদ্রের এই আচরণ মেনে নিতে পারছে না। সে নিজেকে বুঝ দেয়, রুদ্র থেকে দূরে থাকতে চাইছে, কিন্তু রুদ্রের এই আচরণগুলো তাকে তা দিচ্ছে না। রোদ দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে নেয়। রুদ্র শান্ত স্বরে বলে, তোর গিটার নিয়ে আয়। রোদ মাথা তুলে তাকিয়ে বলে, গিটার কেন? রুদ্র জবাব দেয় না, চুপচাপ তাকিয়ে থাকলে রোদ বিনা বাক্যে রুমের এক পাশে ঝুলিয়ে রাখা নিজের গিটারটা নিয়ে আসে। রোদ গিটার সমেত হ্যাঁচকা টানে তাকেও কাছে নিয়ে আসে। রোদ পড়তে পড়তে সোফার হাতল ধরে নিজেকে বাঁচিয়ে নেয়। সোজা হয়ে দাঁড়িয়ে কিছু বলার আগেই রোজ তার ডান হাত চেপে সামনের টেবিলে বসিয়ে দেয়, পা দিয়ে টেবিল টেনে কাছে নিয়ে আসে। রোদকে নিজের মুখোমুখি এনে বাঁকা হেসে বলে, আজ তোকে আমি গান শোনাবো। আই থিঙ্ক তোর মতো না হলে খুব একটা খারাপ হবে না। ভালো না গেলেও তোর শুনতেই হবে, ওকে? রোদ বাক্যহীন মুখে মাথা নাড়ায়। এই রুদ্র একদমই অচেনা। যে লোক তাকে দেখলে ধমকায়, একের পর এক উল্টোপাল্টা কথা বলে, আর সেই লোক তাকে নিজ থেকে গান শোনাতে চাইছে, সবই রোদের কাছে ভ্রম বলে মনে হয়। তার ভাবনার মাঝে রোদ ধীরে ধীরে গিটারের সুর তোলে। রোদের টানা টানা চোখ দুটো স্বেচ্ছায় নিজের চোখের দৃষ্টিতে শীতল করে রাখে। ঠোঁটজোড়া নড়ে ওঠে সাথে সাথে। রোদের ভাবনাচ্যুত করতে একের পর এক বুলি আওড়ায়, এলোমেলো মনটাকে কি করে যে আর রাখে, আমি কেন এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে। আপুরা, বাকিটা স্কিপ করছি, আমার গানের গলা একদমই ভালো নয়, তবুও চেষ্টা করেছি। গিটারের চলন্ত রোজের আঙুলগুলো থেমে যাওয়ার সাথে সাথে তার ঠোঁটজোড়াও থেমে যায়। রোদ তখনও অপলক চোখে রোজের দিকে তাকিয়ে। রোদ্র ঠোঁট কামড়ে হেসে গিটারটা পাশে রেখে দেয়, পা দিয়ে টেবিল যেভাবে কাছে এনেছিল সেইভাবেই পূর্বের জায়গায় পাঠিয়ে দেয়। দু হাতে ট্রাউজারের পকেটে গুজে রোদের মুখোমুখি ঝুঁকে আসে। পুরো মুখে চোখ বুলিয়ে ভ্রু নাচিয়ে বলে, কিছু বুঝতে পেরেছিস বলদের রানী? রোদ ঢোক গিলে মাথা নিচু করে নেয়, হাতের ভাঁজে হাত গলিয়ে ধীর গলায় বলে, কি বুঝবো? রোদ্র সোজা হয়ে দাঁড়ায়, চিবিয়ে চিবিয়ে বলে, ইয়াহ রাইট, আমি তো ভুলেই গিয়েছি তুই একটা বলদের রানী, তুই আবার কি বুঝবি ইডিয়েট। রোদ তার মতো কথা শেষ করে রুমের দরজা খুলে চলে যায়। রোদ কপাল কুঁচকে বলে, 13 লোক বোঝানোর মতো কিছু বললে তবে না বুঝবো, তেরামো না করলে ওনার হয় না। এখানে বোঝার কি আছে? উনি কি আমাকে প্রপোজ করে গান গেয়েছে যে আমি বুঝবো? আমাকে এসব কেন বলছে?
নিজে ঠিক করে কিছু বলবে না, আবার নিজেই যত সব হম্বিতম্বি দেখাবে। রাগী ভূত একটা। রোদ বিড়বিড় করতে করতে রুমের দরজা লক করে দেয়। রুদ্র তাকে নিয়ে গান গেয়েছে, এমন ভাবনা কি তার আসেনি? হ্যাঁ এসেছে। পুরোটা গানে তার অবচেতন মন ভেবে এসেছে রুদ্র হয়তো তাকে নিয়ে গানটা গাইছে। কিন্তু রুদ্রের আচরণ, তার থাকা বিরক্তি, বিয়েতে না বলে দেওয়া, সব মিলিয়ে কিছুই ঠিক করে বুঝে উঠতে পারছে না। রোদ ভেংসি কেটে বলে, নিজের দুমুখ ব্যবহার অন্যদেরকে দোটানায় ডুবিয়ে রাখে। আবার বলে আমি নাকি বলদের রানী। কিছু বললে বুঝতে পারি না। বেয়াদব আমি না, আপনি। হু। রোদ বিছানায় গায়ে এলে দিতেই রুমের দরজায় কেউ নক করে। রোদ ধপ করে উঠে বসে, নাক ফুলিয়ে দাঁত কিরমির করে বলে, একটু আগে আমায় কথা শুনিয়ে এখন আবার এসেছে। সবসময় সব কিছু ওনার ইচ্ছা মতোই হবে। এইবার কিছু বলতে আসলে একটা কথা শুনিয়েই দেব। আমি তো আর লালু ফালু নই যে মুখ বুজে সব সহ্য করব। সব হম্বিতম্বি শুধু আমাকেই দেখাবে, আর তেরামো আজ আমি দেখে নেব। রোদ ধূপ ধূপ করে হেঁটে যেয়ে দরজা খুলে দেয়, কিন্তু কিছু বলার পূর্ব মুহূর্তেই বর্ষণকে দেখে চুপ হয়ে যায়। কণ্ঠস্বরে কোমলতা এনে বলে, ভাইয়া তুই? হু, ঘুমিয়ে পড়েছিস? না। তাহলে আমার সাথে আয়। রোদ কোনো প্রশ্ন ছাড়াই দরজা ভিড়িয়ে দিয়ে তার পিছনে পা মেলায়। বর্ষণ তাকে বাড়ির বাহিরে নিয়ে এসে বলে, মাথায় ঘুমটাটা টেনে নে। রোদ বিনা বাক্যে মাথা নাড়িয়ে তাই করে। কয়েক কদম এগোতেই বর্ষণ শান্ত স্বরে বলে, বলদি আইসক্রিম খাবি? বলদি বলায় রোদ রাগ দেখায় না, হুটহাট কখনো দেখায়, তাই আজও দেখায় না। ওইটা অবাক হয়ে বলে, এই সময় আইসক্রিম? বর্ষণ মুচকি হেসে বলে, আমি তোকে এক জায়গায় নিয়ে যাচ্ছি, এই সময়ে ওখানে আইসক্রিম ছাড়াও চা পাওয়া যায়। রোদ হাসি মুখেই বলে, তাহলে চা আইসক্রিম দুটোই খাবো, কিন্তু তুই এই সময় আমাকে এগুলো কেন খাওয়াতে চাচ্ছিস? বর্ষণ পা চলমান রেখে গম্ভীর স্বরে বলে, আমার তোকে কিছু বলার ছিল। রোদের হাসি মিলিয়ে যায়, ধীর গলায় বলে, বল। আজ তোকে কোনো পাত্রপক্ষ দেখতে আসতো না। ওরা দুজন আমার আর ভাইয়ার কথায় পাত্রপক্ষ সেজে আসতে চেয়েছিল। সবটাই সাজানো ছিল। পাত্রপক্ষ না আসায় রোদ খুশি হয়েছিল, কিন্তু কারো সামনে প্রকাশ করেনি। এমনভাবে ছিল যেন তারা এসে চলে গেলেও তার কিছু যায় আসে না, আবার না আসলেও কোনো কিছু মাথা ব্যথা নেই। রোদ তাদের দিকে তাকিয়ে বলে, এগুলো কেন করেছিলে? দাদা ভাইয়ের রিয়াকশন দেখতে। রোদ না চাইতেও শব্দ করে হেসে দেয়, ঘাড় নাড়িয়ে বলে, তোরা কেন যে ওনাকে নিয়ে পড়ে আছিস? উনি একবার যখন না বলে দিয়েছে, ওটা আর হ্যাঁ হবে না। কারণ আমি তার কাছে বিরক্তির প্রধান কারণ। সেদে সেদে কে নিজের জীবনে বিরক্তি নিয়ে আসবে? ভুলে যা, আমি তো সেই কবেই ভুলে গিয়েছি। সত্যি ভুলে গিয়েছিস? রোদ জবাব না দিয়ে হেসে যায়। বর্ষণ তার হাসির আড়ালে থাকা বিষণ্ণতা বুঝতে পারে, তবে তার বোনকে বলার মতো কোনো বাক্য বা শব্দ খুঁজে পায় না, যা শুনে তার বোন প্রাণ খোলা হাসিতে হাসবে, যে হাসিতে কোনো লুকিয়ে থাকবে না দুঃখ। বর্ষণ রোদের অলক্ষ্যে শ্বাস ছেড়ে বলে, আজ তোর ইচ্ছে মতো আইসক্রিম খাওয়াবো আমরা। রোদ বুঝতে পারে বর্ষণ তাকে হাসি খুশি রাখতে এই সময় আইসক্রিম খেতে নিয়ে এসেছে, নয়তো তার ভাইয়ের মতো নিয়ম মেনে চলা ব্যক্তি কখনোই এই কথা বলতো না। রোদ নিজের ঘুমটা ভালোভাবে টেনে নিয়ে হাসি মুখে বলে, তাহলে আজ দুজনের মাঝে যে বেশি আইসক্রিম খেতে পারে তার প্রতিযোগিতা হয়ে যাক, রাজি? ওকে। বর্ষণের সম্মতি পেয়ে রোদ চঞ্চল হয়, হাসি মুখে তার সাথে পা মিলিয়ে যেতে থাকে। তবে তাদের নিজের স্বভাবের জন্য কথা বলে না, নিশ্চুপ থাকে। তার নিশ্চুপ থাকার কারণ বর্ষণও বোঝে, তাই সবসময় গম্ভীর মুখ নিয়ে থাকলেও ছোট বোনের নিকট অন্যরূপ প্রকাশ করে। নিজের একের পর এক কথায় বোনকে হাসিয়ে তোলে। রোদ নিজের ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে রাতে 4:30 দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ঘামে জবজবে হয়ে থাকা কোমল কপাল, ঘাড় গলা পরনের কাপড় দিয়ে মুছে নেয়। গরম ধোয়া ওঠা চায়ের কাপে আর প্লেটের এক পাশে রাখা পরোটা ভাজি দেখে মুচকি হাসি দেয়। বর্ষণের সাথে হেঁটে 2টোর দিকে বাড়িতে চলে এসেছিল। রুমে যেয়ে কোনো রকম স্বস্তি পাচ্ছিল না। রুদ্রের এলোমেলো অবস্থা, বাড়িতে পরে থাকা সকালের টি-শার্ট ট্রাউজার দেখে মনে হচ্ছিল রুদ্র সারাদিনও খায়নি। রুদ্রের উপর তার অপ্রকাশ্য অভিমান থাকলেও রুদ্র সারাদিন না খাওয়া ভেবে সে রুমে টিকতে পারেনি। এই মাঝরাতে রান্নাঘরে এসে তার জন্য পরোটা ভাজি চা করেছে। এই মন্দের বাড়িতে শুনেছিল রুদ্রের চা পছন্দ, তাই আর কফি করেনি। রোদ এক হাতে ফোন, অপর হাতে খাবারের প্লেট নেয়। ঠোঁট জোড়া উল্টে বলে, রুদ্র ভাই,
আপনি সেদিন বিয়েতে হ্যাঁ বলে দিলে আজ আর আমাকে এভাবে লুকিয়ে আপনার জন্য খাবার বানাতে হতো না। মনে হচ্ছে বাবার বাড়িতে জামাইকে লুকিয়ে আমার সাথে দেখা করতে যেতে হচ্ছে। আমিও তার জন্য লুকিয়ে খাবার নিয়ে যাচ্ছি, কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন। কেন যে আপনি আমায় চাইলেন না? আপনি না বা চাইলেন তাই বলে কি আমার ভালোবাসায় কমতি আসবে? ওহো, একদমই না। রোদ পা টিপে বের হয়। কেউ দেখে নেওয়ার ভয়ে রান্নাঘরের লাইট ব্যতীত আর কোনো বড় লাইট জ্বালায়নি। ড্রয়িং রুমে জ্বলতে থাকা ড্রিম লাইটের মৃদু আলোয় সিঁড়ি ডিঙিয়ে উপরে চলে আসে। তার মা 5টার আগে উঠে না। তার হাতে আধ ঘন্টা সময় আছে। এই সময়টুকুতে রুদ্রকে খাবার খাইয়ে চলে আসবে, তাহলে তার মা দেখতে পাবে না। রোদ সেই ভেবে রুদ্রের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে। পুরো রুম অন্ধকার। রোদ নাক মুখ কুঁচকে বলে, এই লোকের ভয় বলে কিছু নেই নাকি? রুম এরকম অন্ধকার করে রেখেছে কেন? চোর ডাকাত চলে আসলেও তো খুঁজে পাবে না। রোদ রুদ্রের রুমে খুব একটা আসেনি। ছোট থাকতে আসলেও বড় হয়ে যাওয়ার পর 2-1বার এসেছিল, তাই ঠিক করে বুঝে উঠতে পারে না কোথায় কি আছে। বিছানার কাছে চলে যেয়ে হাতড়ে হাতড়ে বিছানার পাশে থাকা ছোট টেবিলের উপর খাবারের প্লেট রেখে দেয়। ফোনের ফ্ল্যাশ দিয়ে সুইচ খুঁজে রুমের বড় লাইট জ্বালিয়ে দেয়। ধবধবে সাদা আলোতে বিছানায় রুদ্রকে দেখতে পায়। এক হাত মাথার পিছনে রেখে উন্মুক্ত পেটানো শরীর, কোমর অবধি কমফোর্টার জড়ানো। রোদ ঢোক গেলে দাঁত খিচে বলে, রোদু শোনা, নিজের দৃষ্টি সংযত করো। এরকম বেহাইয়া নজরে তাকালে ওই 13 লোক তোকে আরও খোঁচাবে। রোদ নিজেকে বুঝ দেয়, তবুও তার অবাধ্য চোখ ঘুমন্ত রুদ্রের সুযোগ লুফে নেয়। হাত 4-5 দূরত্বেও রোদ লজ্জায় নুয়ে পড়ে। তার চোখ জোড়া রুদ্রের এলোমেলো হয়ে থাকা চুল, গোলাপি ঠোঁট জোড়া, ঘন কালো পাপড়ির চোখ, সরু নাক, ক্লিন সেভ করা ছোঁয়াল, গলায় উঁচু হয়ে গোল মাংসপিণ্ড, চওড়া কাত পেরিয়ে সবশেষে ফুলে ফুলে বাহু দুটো, আবার গভীর শ্বাসের তালে ঢেউ খেলে যাওয়া উন্মুক্ত প্রশস্ত বুকের ঘুরে বেড়ানো। রোদ 2 হাতে মুখ ঢেকে উল্টো ঘুরে যায়। গাল মুখ ফুলিয়ে লাজুক হেসে বলে, হুট করে এত গরম কেন লাগছে? এসির মধ্যে থেকে এভাবে কেন ঘেমে যাচ্ছি? ওনাকে এরকম হট স্পাইসি কে হতে বলেছে? ওনাকে দেখে আমার একটা গান মনে পড়ছে, পোলা তো নয় যেন আগুনের গোলারে। রোদ মিচমিচিয়ে হেসে ওঠে। উফ রুদ্র ভাই, দিলেন তো মনের আগুন লাগিয়ে। আপনার অজান্তেই আপনার বইয়ের সব হক আমি মেরে দিয়েছি। 2বার চুমু খেয়েছি, আর আজ আপনার ঘুমোর সুযোগ নিয়ে চোখ দিয়ে গিলে খেলাম। এর জন্য আমি একটু অনুশোচনায় ভুগছি না। আমাকে বিয়ে করতে না চাওয়ার শাস্তি এগুলো আপনার। আমি তো আর স্বেচ্ছায় আপনার ঘরে স্বপ্ন দেখিনি, এমনি এমনি হয়ে গেছে। তাই আমার বেহায়া দৃষ্টির কোনো ভুল আছে বলে আমি মনে করছি না। রোদ নিজ মনে করতে থাকা সংলাপের সমাপ্তি টানে, দেরি হলে খাবার ঠান্ডা হয়ে যাবে বলে। রোদ নিজের চোখ জোড়া মেঝেতে নিবদ্ধ করে গুটি গুটি পায়ে এগিয়ে আসে। ঘুমন্ত রুদ্রের সামনে দাঁড়িয়ে ইতস্তত করে বলে, রুদ্র ভাই শুনছেন? ওঠুন না। এই রুদ্র ভাই। 3-4 ডাক দিতেই রুদ্র চোখ মেলে তাকায়। উঠে বিছানার সাথে হেলান দিয়ে বসে। উন্মুক্ত গায়ে টি-শার্ট চালানোর কথা ভাবে না। ভ্রু কুচকে ঘুম জড়ানো কণ্ঠে বলে, তুই আমার রুমে? রোদ ঢোক গিলে নেয়। ঘুম জড়ানো চোখ জোড়া সেই কণ্ঠস্বর যেন মাদকের ন্যায় লাগে। এই লোকের সব কিছু তাকে পাগল করে। ঠোঁটে ঠোঁট চেপে নিজের ভাবনা দমায়। চোখ তুলে রুদ্রের দিকে তাকায় না। মাথা নত রেখেই ধীর গলায় বলে, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। এই সময় কিসের খাবার? ধরে নিন ব্রেকফাস্ট। কাল নিশ্চয়ই কিছুই খাননি, তাই নিয়ে এসেছি। প্লিজ খেয়ে নিন। রুদ্র বালিশের পাশ থেকে নিজের ফোন তুলে হাতে নেয়। স্ক্রিনে চোখ বুলিয়ে 4:35 দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে। ভ্রু নাচিয়ে বলে, এই ভোরে খাবার কোথায় পেলি তুই? এইগুলো তো রাতে বানিয়ে রাখার কথা নয়। রোদ মিনমিনে স্বরে বলে, আমি বানিয়েছি। সদ্য ঘুম থেকে জাগ্রত হওয়া রোদের চোখে মুখে হাসি ফোটে। চোখ দুটো হয় পলকহীন, হয়তো তাতে মুগ্ধতা ফুটে ওঠে। ঠোঁট কামড়ে হেসে বলে, বলদের রানী হয়েও মারাত্মক ভালোবাসিস আমাকে। কথা অবহেলা করেছি, এরপরও এত যত্ন করছিস কি করে? আমার জন্য ঘুম রেখে মাঝরাতে রান্না করে নিয়ে আসলি। আমাকে ইমপ্রেস করতে চাইছিস নাকি বলদের রানী? রোদ শুনতে না পেরে বলে, কি বলছেন? রোদের হাসি মুখ পাল্টে নেয়। গম্ভীর স্বরে বলে, মাথার নিচে হাত রেখে ঘুমিয়ে থাকায় হাত নাড়াতে পারছে না, খাইয়ে দে। রোদ গোল গোল চোখে তাকিয়ে বলে, মাথার নিচে হাত রেখে ঘুমালে হাত নাড়ানো যায় না? রুদ্র কপাল কুঁচকে বলে, কেন জানিস না? রোদ দুদিকে মাথা নাড়ায়। রোদ্রে বাঁকা হেসে বলে, বলদের রানী,
তল জানিস না, খাইয়ে দে আমাকে, আর নয়তো আমি আবারও ঘুমিয়ে পড়লাম। এত আর্লি ওঠার অভ্যস্ত নই আমি, মাথা ব্যথা শুরু হয়ে যাবে। রোদ দোনামোনা করতে থাকে। 5টার দিকে তার মায়ের ওঠার সম্ভাবনা আছে। ঘুম থেকে উঠে যেতেই তার সাথে দেখা করে। রুমে না দেখলে আবার খোঁজাখুঁজি শুরু করে দিবে। এই সময় রুদ্রের রুমে দেখলেও অস্থিরতা কাজ করবে। রোদের ভাবনার মাঝে রুদ্র এলোমেলো চুলে হাত বুলিয়ে বলে, তোর 2টো বাচ্চা, একটা স্বামী আর বড় একটা সংসারের ভাবনা শেষ হলে দ্রুত খাইয়ে দে, আর নয়তো নিজের রুমে যে সংসারের চিন্তা কর। রোদ কথা বাড়ায় না। এই লোক শুধু তার সাথে উল্টাপাল্টা কথা বলে। যাই বলুক, তারা কিছু শোনাবেই। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ফ্রেশ হয়ে আসুন। রুদ্র তা অলক্ষে হেসে উঠে ওয়াশরুমে চলে যায়। রোদ তার বিছানার একপাশে বসে অপেক্ষা করে যায়। রুদ্র 5 মিনিটে বেরিয়ে আসে। হাতে তোয়ালে সোফায় ছুঁড়ে দিয়ে রোদের পাশে বসে যায়। রোদ বিনা বাক্যে তাকে খাইয়ে দেয়। খাবার রোদের মুখে দিলে রোদ নিজের আঙুলে রুদ্রের কামড় দেওয়া অনুভব করে। হয়তো ভুলে লেগে গেছে, ভেবে কিছু বলে না, কিন্তু বার কয়েক একই কাজ হলে কপাল কুঁচকে বলে, এইভাবে রাক্ষসের মতো কামড়াচ্ছেন কেন? রুদ্র আয়েশ করে খাবার চিবিয়ে বলে, তোর আঙুল এত সফট, আমি তুলতুলে পরোটা আর তোর আঙুলের ডিফারেন্স খুঁজে পাচ্ছি না, তাই বারবার কামড় লেগে যাচ্ছে। ইটস নট মাই ফল্ট। রোদ আর কিছু বলে না, তাতে দাঁত চেপে রুদ্রকে খাইয়ে দিতে থাকে। রুদ্র থেমে থাকে না। রোদের চিকন সরু আঙুলের মাঝে দাঁত বসিয়ে দেয়। মনে মনে হাসে রোদের ধৈর্য দেখে। পরোটা ভাজি শেষ হলে রোদ তার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বলে, চা খেয়ে এখানে কোথাও রেখে দেবেন, পরে এসে নিয়ে যাব। রুদ্র বিনা বাক্যে চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে যায়, তবে তার চোখ জোড়া প্লেট বাটি গুছিয়ে নিতে থাকা রোদের দিকে স্থির। রোদ সব গুছিয়ে নিয়ে পা বাড়াতে নিলেই রুদ্র বলে, রোদ। রুদ্রের মুখে নিজের নাম শুনে রোদ দাঁড়িয়ে যায়। ঘাড় বাঁকিয়ে বলে, বলুন। রুদ্র তার মাথা থেকে পা অব্দি একবার দেখে নেয়। ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, কিছুক্ষণ আগে তুই যেটা করছিলি, আমি যদি সেম কাজটা করি? রোদের কপালে ভাঁজ পড়ে। পুরোপুরি তার দিকে ঘুরে বলে, আমি আবার কি করলাম? টি শার্ট ছাড়া আমায় যেভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিলি, উইদাউট ড্রেসে তোকেও যদি আমি সেভাবে চোখ দিয়ে গিলে খাই, আমি আবার শুধু চোখ নয়, হাত মুখ দুটো ইউজ করব। হাত মুখ আছে কি করতে? ওগুলো যদি সঠিক কাজে ব্যবহার না করি? রোদের কান ঝাঁঝা করে ওঠে। চোখের পলকে হলুদ ফর্সা মুখটা রক্তবর্ণ ধারণ করে। চোখ মুখ খিচে বলে, ছি, অশ্লীল লোক। 2 হাতে প্লেট শক্ত করে ছুটে রুম থেকে বেরিয়ে যায়। পিছনে থেকে রুদ্রের বিদ্রুপের স্বরে বলা কথাগুলো ভেসে আসে, তুই চোখ দিয়ে গিলে খেলি, সেটা কিছু নয়, আর আমি বললেই অশ্লীল হয়ে গেলাম? দিন দুপুরে এরকম নারী পুরুষের বৈষম্য মেনে নেওয়া যাচ্ছে না। দিস ইজ নট ফেয়ার, বলদের রানী। রোদ আর নিচে রান্নাঘরে যায় না, প্লেট সমেত নিজের রুমে চলে আসে। ঠাস করে টেবিলের উপর প্লেট রেখে ধপ করে বিছানায় বসে যায়। এখনও তার হাত পা মৃদু কম্পিত হচ্ছে। রোদের মনে হয় তার ওপর দিয়ে ছোটোখাটো একটা ভূমিকম্প বয়ে গেল। 2 হাতে মুখ ঢেকে কাঁদো কাঁদো স্বরে বলে, আমারই ভুল। কেন যে ওই লোকের জন্য মায়া করে খাবার বানিয়ে আবার তার রুমে নিয়ে গিয়েছিলাম? এই লোক সবার সামনে যেন তেন, আর আমার সামনে ওনার যত 2 নাম্বারই কথাবার্তা। 2 নাম্বার লোক কোথাকার। এখন আমি ওনার সামনে যাব কি করে? একটু না হয় দেখেছিলাম, তাই বলে এমন অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথা বলবে? ঠোঁটকাটা লোক। আপনার স্মৃতিশক্তি সব লোক পাক, সব কিছু ভুলে বসুন আপনি। ধ্যাত। রোদ বিড়বিড় করে রুদ্রকে বকতে বকতে বালিশে মুখ ডুবিয়ে দেয়। সারা রাত জেগে থাকায় খুব অল্প সময়ের মাঝেই ঘুমিয়ে পড়ে। ফোনের রিংটংয়ের শব্দে বর্ষণ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে নেয়। ফোন হাতে তুলে স্ক্রিনে আননোন নাম্বার দেখে ভ্রুজোড়া গুটিয়ে নেয়। রিসিভ করে কানে চেপে ধরতেই সেকেন্ড বাদে দ্রুত গলায় বলে, ইয়া আম কামিং। বর্ষণ ল্যাপটপ অফ করে দ্রুত পায়ে নিজের কেবিন ছেড়ে বেরিয়ে আসে। কোনো রকম আকাশ মেঘকে জরুরি কাজ বলে গাড়ি নিয়ে গন্তব্যে ছুটে কিছু সময়ের মাঝে চলে আসে। গাড়ি থেকে নেমে উপরে তাকিয়ে বড় বড় নেম প্লেটে হসপিটালের নাম দেখে নিশ্চিত হয় ঠিক জায়গায় পৌঁছাতে পেরেছে। রিসেপশন থেকে কাঙ্ক্ষিত কেবিন নাম্বার জিজ্ঞাসা করে চলে আসে। দরজা ঠেলে প্রবেশ করে হসপিটালের বিছানায় 2 জন ব্যক্তিকে শুয়ে থাকতে দেখা যায়। একজন চোখ আর ঠোঁট ব্যতীত পুরো শরীর ব্যান্ডেজ দিয়ে মোড়ানো, অপরজনের মাথায় কেবল ভারী একটা বড় ব্যান্ডেজ। বর্ষণ জিভ দিয়ে ঠোঁট ভিজে বলে, আপনাদের এই অবস্থা কি করে হলো? অ্যাক্সিডেন্ট হয়েছিল? মধ্যবয়স্ক লোক জবাব দিতে না পেরে তীব্র ব্যথায় চোখ মুখ খিচে নেয়। তার ব্যথাতুর মুখ দেখে 28 বছর বয়সে যুবক ভাঙা কণ্ঠে বলে ওঠে, না,
আমরা আপনার কথা মতোই আপনাদের বাড়ি যাচ্ছিলাম। মাঝপথে কতগুলো লোক এসে আমাদের গাড়ি থামিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর একটা ছেলে এসে আমাদের খুব মারে। উনি আমায় বাঁচাতে যেয়ে মাথায় আঘাত পান। এবার মধ্যবয়স্ক লোক দুর্বল কণ্ঠে বলে, কাল থেকে আজ সকাল অবধি অজ্ঞান ছিলাম। জ্ঞান ফিরতেই আপনাকে কল করে খবর পাঠালাম। ওকে শুধু বলেছিল সাহস হয় কী করে ওই মেয়েকে বিয়ে করতে চাওয়ার। যে পায়ে হেঁটে ওকে দেখতে যাচ্ছিল সেই পায়ে নাকি রাখবে না, তাই ওভাবে হাত পায়ে সব জায়গায় পিটিয়েছে। ছেলেটা আপনার বোনের প্রেমিক নয় তো? বর্ষণ ফোঁস করে শ্বাস ছাড়ে, দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, ওটা আমার ঘাড়তারা বড় ভাই। বাদ দিন, আপনাদের যা দেওয়ার কথা ছিল তার চেয়ে দুজনকে ডাবল পেমেন্ট করে দিচ্ছি। হসপিটালের মেডিসিন থেকে শুরু করে সব খরচ আমি দেব। আপনাদের এই সিচুয়েশনের জন্য আমরা দায়ী। আম সো সরি। মধ্যবয়স্ক লোক আর যুবক কিছু বলে না। ক্ষতিপূরণ শুনে তারা সন্তুষ্ট। বর্ষণ তাদের বিশ্রামের জন্য বলে বাইরে চলে আসে। একপাশে দাঁড়িয়ে রয়ানের নাম্বারে ডায়াল করে। রয়ান কল রিসিভ করে বলে, ভাইয়া ওই দুইজনকে কাল আসতে দেয়নি, খবর পেয়েছি। ফোনের ওপাশ থেকে রয়ান শান্ত কণ্ঠে বলে ওঠে, কেন? ওরা দুজন আমাদের বাড়ির কাছে আসার আগে দা ভাই ওদের লোক দিয়ে তুলে নিয়ে গেছে। খাতির যত্ন করেছে, এতটাই যত্ন করেছে তাদের পুরো একদিন অজ্ঞান ছিল। একজনের মাথা ফাটিয়েছে, অপরজনের চোখ আর ঠোঁট দুটো অক্ষত রেখেছে। জাস্ট একবার ভাব কতটা রাগ নিয়ে ওদের মেরেছে। আই থিঙ্ক এরপর আর কোনো ডাউট থাকে না দা ভাইয়ের রোদের প্রতি ফিলিংস আছে কি নেই। অপর পাশ থেকে রায়ানের হাসির শব্দে বর্ষণও হেসে দেয়। রায়ান নিজের হাসি দমিয়ে বলে, ভুল কিছু বলিসনি, ওই শালা আসলেই একটা পাগল। আমাদের আর কিছুই করতে হবে না, ও নিজেই সব ঠিক করে নেবে এখন। বর্ষণ চিন্তিত স্বরে বলে, কিন্তু আব্বু তো ইজিলি মেনে নেবে না। এমনি তো আম্মুকে বলে দিয়েছে দা ভাইয়ের সাথে আর কখনো রোদের বিয়ের কথা না তুলতে। রায়ান নির্লিপ্ত কণ্ঠে বলে, ওটা ও বুঝবে। ও নিজেই নিজের ইগোর জন্য সব কিছু এত জটিল করেছে। এখন আমাদের যতটুকু করার ছিল আমরা করে দিয়েছি। ওকে, তাহলে রাখছি, অফিসে যেতে হবে। রায়ান সম্মতি জানালে বর্ষণ কল কেটে দেয়। ফোন পকেটে রেখে রিসেপশনের দুজনের যাবতীয় তথ্য নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ইরিন, রোদ, অরিন, মেঘা তিনজনকে বিদায় জানিয়ে নিজের ভার্সিটি গেটের ভিতরে ঢুকে যায়। রোদরা তিনজন একসাথে কোচিংয়ের দিকে পা বাড়ায়, কিন্তু ভেতরে যাওয়ার আগে সামনে হাফসা দাঁড়িয়ে থাকতে দেখে তাদের পা থেমে যায়। অরিন হাফসার দিকে তেড়ে যেতে নিয়েও তার অবস্থা দেখে চুপসে যায়। স্টাইল করে কাট করা চুলগুলো এলোমেলো, পরনের জামাও কুঁচকে আছে, অন্য কোনো রকম গলায় ঝুলছে, চোখ মুখ শুকিয়ে কালো হয়ে আছে। হাফসা তাদের দেখে ছুটে আসে, রোদের সামনে দাঁড়িয়ে কান্না করে দিয়ে বলে, রোদ, আম সো সরি। আমি তোকে সেই দিন ওই কথাগুলো বলে একদম ঠিক করিনি। আমি জানতাম তোর সাথে কিছু হয়নি, তুই মলেস্ট না। তবুও রাস্তায় দাঁড়িয়ে পাবলিক প্লেসে তোকে মলেস্ট বলেছি, আমায় তুই ক্ষমা করে দে। তুই বললে আমি রাস্তায় সবার সামনে দাঁড়িয়ে বলবো তুই মলেস্ট নোস। আমি তোর নামে সকল মিথ্যা বলেছি, তোকে দেখে হিংসা করে তোর নামে মিথ্যা অপবাদ দিয়েছি। তবুও তুই আমায় ক্ষমা করে দে প্লিজ। রোদ, রোদ, অরিন, মেঘা তিনজনই হতভম্ব হয়ে যায়। এই এক মেয়ে তাদের সাথে ছোটোখাটো বিষয়ে বড়সড় রকমের ঝামেলা বাঁধিয়ে দেয়, সেখানে আজ তারা এভাবে ক্ষমা চাইছে, বোধগম্য হয় না তাদের। রোদ নিজের হতভম্ব ভাব কাটিয়ে ধীর গলায় বলে, তোমায় এভাবে আমার সামনে ক্ষমা চাইতে হবে না। নিজের ভুল বুঝতে পেরেছো, আমি এটাতেই খুশি। এরপর থেকে আর কারোর সাথে এমন করো না, সবাই আমার মতো ক্ষমা করে দেবে না। হাফসা নিজের চোখ মুখ মুছে, আমায় ক্ষমা করে দিচ্ছিস তো? হ্যাঁ, এখন কান্না থামাও। হাফসা নিজের চোখ জোড়া মুছে ছুটে নিজের গন্তব্যে চলে যায়। রোদরা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। অরিন কপাল কুঁচকে বলে, রোদ, তুই এত কিছুর পরে ক্ষমা করে দিলি? রোদ গভীর শ্বাস ছেড়ে বলে, ওকে ক্ষমা করি বা নাই করি, সেই দিন ওর বলা কথাগুলো যারা শুনেছে তাদের ভাবনা থেকে কি দূর করতে পারবে? তাদেরকে নতুন করে বোঝাতে পারবে আমার কিছু হয়নি? আমরা সেই দিনের ঘটনা জানলে কেউ বিশ্বাস করবে না আমার সাথে ওরা কিছু করতে পারেনি, তাই অযথা কথা বাড়ানোর প্রয়োজন নেই। ও ওর ভুল বুঝতে পেরেছে, এই অনেক। মেঘা ভ্রুজোড়া গুটিয়ে বলে, তা ঠিক, কিন্তু ও হুট করে এত ভালো কি করে হলো? তোর কাছে কেনই বা ক্ষমা চাইলো? ততক্ষণে মাহুয়া, সায়রা, শুভ্র এগিয়ে আসে। তারা ভেতরে ছিল। বাইরে হাফসা রোদের কাছে ক্ষমা চাইবে এ কথা শুনে বের হয়ে এসেছে। রৌদ্র নিজের ভ্রু চুলকে বলে, এত ভালো টালো বুঝি না, নিউজ পেয়েছি,
কাল থেকে ওর ছোট ভাই নিখোঁজ, এই জন্য রোদের কাছে ক্ষমা চাইতে এসেছে। ভেবেছে রোদকে ওই কথাগুলো বলায় ওর বয়ফ্রেন্ড দা ভাই ছোট ভাইকে তুলে নিয়ে গেছে। মাহুয়া অবাক হয়ে বলে, কিন্তু দা ভাইকে কেন ভাবছে? শুভ্র কপাল কুঁচকে বলে, রোদের মতো বলদ মার্কা কোয়েশ্চেন কেন করছিস? ও যখন রোদকে কথাগুলো বলেছিল দা ভাই সাথে ছিল, আর ও দা ভাইকে রোদের বিএফ মনে করেছে। সায়রা অসম্মতি জানিয়ে বলে, না, দা ভাই এরকমটা করতে পারে না। শুভ্র কোচিংয়ের গেটে পা বাড়িয়ে বলে, সেটা আমরা জানি, কিন্তু ও তো জানে না। ক্লাস শুরু হয়ে যাবে, ভেতরে চল। শুভ্রের সাথে তারাও পা মেলায়। অরিন, মেঘা, মাহুয়া, সায়রা। শুভ্রের সাথে স্বাভাবিক হয়ে গেল রোদ পুরোটা সময় নিশ্চুপ থাকে। সে মগ্ন তার নিজস্ব ভাবনায়। রায়ান নিজের রুমের দরজা খুলে রুদ্রকে রুমে ঢুকতে দেখে ব্রু কুচকে যায়। কিছু বলার জন্য মুখ খোলার পূর্বে রুদ্রের কাছে চুপ হয়ে যায়। রুদ্র সোফার কোষান তার কোলের উপর রেখে মাথা দিয়ে শুয়ে পড়ে। বুকে দুহাত গুজে চোখজোড়া বন্ধ করে গম্ভীর স্বরে বলে ওঠে, তুই আমাকে নিজের কি ভাবিস? রায়ান রুদ্রের মাথায় হাত চালিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, নিজের প্রতিদ্বন্দ্বী। রুদ্র স্মিত হাসে। পূর্ব থেকে অবগত ছিল এরকম জবাব আসবে। বন্ধ চোখে শীতল কণ্ঠে বলে, কিছু সময়ের জন্য বেস্ট ফ্রেন্ড ভেবে নে। রায়ান মনোযোগী হয়, শান্ত স্বরে বলে, কি বলতে চাচ্ছিস? তোর কি মনে হয় আমার বলদের রানীর জন্য ফিলিংস আছে? থাকলে কতটা গভীর তা? তুই ওকে কতটা ফিল করিস? তোর থেকে ভালো কেউ জানবে না। তবে তোর আচরণে যা বুঝেছি, যতটা অনুভব করলে রোদের পাশে একজন স্যার নামক ব্যক্তিকেও টলারেট করতে পারিস না, ততটাই গভীর। তুই ওর পাশে নিজেকে ছাড়া কাউকেই ভাবতে পারিস না। তাহলে আমি কেন একটা ডিসিশনে আসতে পারছি না? মেনে নিলে ডিসিশন নিজে থেকেই চলে আসবে। যে মেয়েকে রিজেক্ট করেছিস, ওই মেয়ের জন্য তোর ফিলিংস আছে। এই ভাবনা আর ইগোটা বাদ দিয়ে ভাব। ওই মেয়েটা ছাড়া তুই কি করে নিজেকে ভাবতে পারবি? ওই এক মেয়ের দিকে অন্য কারো দৃষ্টি মেনে নিতে পারবি? রুদ্র প্রত্যুত্তর করে না, নিশ্চুপ হয়ে থাকে। রায়ান স্মিত হেসে বলে, পুরো একটা দিন নিজেকে সময় দিয়ে কি অনুভব করলি? রুদ্রের বন্ধ চোখ জোড়ার পাতা নড়ে ওঠে। শুকনো ঢোক গেলে বলে, দীর্ঘ 7টা বছরের দূরত্ব, ওকে আমি কখনোই মনে করিনি। এমনটা বলতে পারবো না, মনে পড়েছে, কিন্তু আমি প্রতিবারই ও আমার কিছু না বলে কাটিয়ে দিয়েছি। এই বিডিতে এসে কাছাকাছি থেকে ট্রাস্ট মি, নিজের আমিটাকে আমি হারিয়ে ফেলেছি। আমি আর আগের সেই রুদ্র নেই, যে রুদ্র জোর গলায় রোদকে রিজেক্ট করতে পারবে। লাইফে ফার্স্ট টাইম সিগারেট টান দিয়েও বুকে এতটা জ্বলেনি যতটা জ্বলেছিল ওর মুখ থেকে অন্য কারো বউ হওয়ার স্বীকারোক্তি পেয়ে। রায়ান, ও বড় ছলনাময়ী। আমাকে এলোমেলো করে দিয়ে নিজে এখন অন্যের সাথে সুখী হতে চাইছে। রায়ান নিঃশব্দে তার কথাগুলো শুনে যায়, কোনো প্রত্যুত্তর করে না। রুদ্র চুপ হয়ে যায়। কয়েক মিনিট নিস্তব্ধতায় কেটে গেলে রুদ্র শব্দহীন একটা শ্বাস ছাড়ে। মৃদু হেসে বলে, কিছুদিন আগে আমি বলেছিলাম তুই আমার সাথে এতগুলো বছর ছিলি বলে আমাকে বুঝতে পারিস। এইটা তোর ভুল ধারণা, কিন্তু আজ মেনে নিচ্ছি। তোর নয়, আমার নিজের ভুল ধারণা। তোর মতো করে আমায় কেউ বোঝেনি। থ্যাঙ্কস ইয়ার। রায়ান শব্দ করে হেসে দেয়। তুইও আমার একদিনের ছোট ভাইকে কি না করে বুঝে থাকবো? রোজও চোখ বন্ধ করে ঠোঁটলিয়ে হাসে, দ্বিরুক্তি করে বলে, নো, বড় ভাইয়ের কষ্ট ছোট ভাই বুঝে। তুই আমার কষ্ট বুঝে নিয়েছিস, সো আমি তোর বড় ভাই। দুজন একসাথে হাসিতে মেতে উঠে। রায়ান সোফায় পিঠ এলিয়ে বলে, তাহলে আমাদের ইগোইস্টিক ম্যানের ইগো আজ হেরে গেল। সে নিজের পরাজয় স্বীকার করে নিল। রুদ্র শব্দহীন হেসে রায়ানের কথায় সম্মতি জানায়। রায়ান ভ্রু নাচিয়ে বলে, রুদ্র উঠে বসে, নিজের চুলে হাত চালিয়ে বাঁকা হেসে বলে, বলদের রানী এ জীবনের আর রেহাই নেই। 7 বছর আরামে কাটিয়ে দিয়েছে, আমাকে ছেড়ে পার করেছে। আজ থেকে এর শোধ তুলব। এখনই যাচ্ছি ওর ব্যবস্থা করতে। বাই। রুদ্রের প্রফুল্ল কদমে এগিয়ে যাওয়া। রায়ান মুচকি হাসে। অবশেষে তাদের বলা ঘাততারা ইগোস্টিক ম্যান রুদ্র ধরা দিল। এখন রোদকে সে কি করে নিজের করে তাই দেখবে। রায়ান ঠোঁট কামড়ে হেসে বলে, অরু পাখি, আমার মন পিঞ্জিরে তোকে বন্দি করার সময় খুব কাছেই চলে এসেছে। তো ছটফটে দেহ মন খুব শীঘ্রই নিজের নামে দলিল করে নিচ্ছি। রোদ নাক মুখ কুচকে কোচিং থেকে বের হয়ে আসে। ক্লাস শেষে ব্যাগ গুছিয়ে পিছনে ফিরে অরিন, মেঘা, মাহুয়া। শুভ্র একটাকেও খুঁজে পায়নি, সবগুলো একসাথে পালিয়েছে। রোদ তাদের এই লুকোচুরি বুঝতে পারে। তাচ্ছিল্য হাসি হেসে বলে,
সবাই আমাকে আপনার কাছে রাখতে কত শত বাহানা দিচ্ছে, অথচ যার কাছে থাকবো সেই আপনি আপনার থেকে দূরত্বের জন্য শত কারণ দাঁড় করান। কেন এত অবহেলা করেন বলুন তো? রোদ নিজের পায়ের কাছে আরো দুটো পা দেখে অবাক হয়ে মাথা তুলে তাকায়। অনুভব করে তার মাথার উপরে একটা হাত তাকে সূর্যের উত্তাপ থেকে আড়াল করে রেখেছে। রোদ জিভ দিয়ে ঠোঁট ভেজায়, নিজেদের মধ্যকার দূরত্ব দেখে নেয়। আজ 1 ইঞ্চির মতো দূরত্ব তার আর রুদ্রের মাঝে নেই। কোনোরকম মাথা উঁচু করে বলে, আপনি এখানে? রোদ কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে এখানে নতুন দেখছিস? রোদে দাঁড়িয়ে থাকলে অসুস্থ হয়ে পড়িস, তা জেনেও দাঁড়িয়েছিলি কেন? রোদে পুড়ে কয়লা হতে চাস তাই না? তুই নিজেই তো মানুষকে পোড়াস, তোর আবার পোড়ার দরকার কি? মাথায় রোদের হাত থাকায় রোদ পিছনে যেতে পারে না। রোদের মতোই কপাল কুঁচকে বলে, কি যাতা বলছেন? আমি কেন পোড়াতে যাব? দাঁড়িয়েছিলাম না, গাড়ির কাছেই আসছিলাম। গাড়ির কাছে যাবার ধৈর্যটুকু আপনার আছে? নিজেই হাতির মতো বড় বড় পা ফেলে চলে এসেছেন। রুদ্র ভ্রুকুচকে বলে, তুই আমায় হাতে বললি? হাতে বলিনি, বলেছি হাতির মতো বড় বড় পা। ইনডিরেক্টলি হাতেই তো বললি। আপনি যা মনে করেন। বলদের রানী, এই ধারিং তোর মুখ খুব ছুটেছে, চুপচাপ গাড়িতে চল। রোদ কথা শেষ করে রোদের এক হাত চেপে ধরে টেনে নিয়ে যেতে থাকে। রোদ তার সাথে পা মিলিয়ে বিরক্তিকর সাথে বলে, এভাবে হাত ধরে টেনে কেন নিয়ে যাচ্ছেন? এতটুকু পথ আমি চিনব, আমি কোনো ছোট বাচ্চা নেই যে হারিয়ে যাব। হাত ছাড়ুন আমার। রুদ্র ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, নো, হাত ছেড়ে যাবে না। তোকে নিয়ে রিস্ক নিতে পারবো না, এমনিতেই তোর মাথা পুরোটা ফাঁকা। পরে পথ ভুলে হারিয়ে গেলে বাড়ির সবাই আমাকে চেপে ধরে দম বন্ধ করে দেবে, আদরের পুতুলকে ঠিক করে কেয়ার না করার জন্য। তুই চুপচাপ হাঁট। রোদ বিরক্তি ভরা চোখে তাকায়, দাঁত কিরমির করে বলে, কেউ কিছু বলবে না, আপনি হাত ছাড়ুন আমার। রুদ্র আর চোখে তার দিকে তাকায়, বিনা বাক্যে হাত ছেড়ে দিয়ে এক হাতে কাজ চেপে নিজের সাথে মিশিয়ে নেয়। সে ভাবলেশীন হয়ে পা চালালে রোদ চোখ বড় বড় করে নিজের কাঁধে থাকা রুদ্রের হাতের দিকে তাকিয়ে থাকে। ঢোকিলে নেয় এই লোক তাকে আবারও দুর্বল করতে উঠে পড়ে লেগেছে। দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত স্বরে বলে, রুদ্র ভাই, এগুলো কেমন আচরণ? আমাকে ছাড়ুন, লোকজন দেখছে, অন্য কিছু ভেবে নেবে। এমনি তো কোচিংয়ের সবাই আপনাকে বয়ফ্রেন্ড ভেবে বসে আছে। আর কোনো কথা না রটে যায়, দয়া করে আমার ছাড়ুন। রুদ্র দাঁড়িয়ে যায়, তার সাথে সাথে রোদও দাঁড়িয়ে যায়। রোদের তীক্ষ্ণ দৃষ্টি নিজের কাঁধে পিঠে কোমরে ঘুরে বেড়াতে দেখে বুক ধুক করে ওঠে। সকালে রুদ্রের বলা লাগামহীন কথা মনে পড়ে যায়, না চাইতেও চোখ জোড়া নত হয়ে যায়। নিজের হাত দুটো গুটিয়ে নিলে রুদ্র থমথমে স্বরে বলে, হাতটা তোর কাঁধে থেকে সরিয়ে ঠিক কোথায় রাখলে পারফেক্ট হবে বলদের রানী? পিঠে? না, কোমরে। আম কনফিউজ, তুই সিলেক্ট করে দে। রোদ হতবাক হয়ে বলে, আপনি এরকম অস্বাভাবিক আচরণ কেন করছেন? রোদ নির্লিপ্ত কণ্ঠে বলে, কোনটা অস্বাভাবিক আচরণ? তোর কোমরে পিঠে হাত দেওয়া? এগুলো নর্মাল নয়। ছোট থাকতে তো ঠিকই আমার কোলে চড়ে পুরো শহর ঘুরে বেরিয়েছিস। রোদের চোখ সরিয়ে নেয়, তপ্ত শ্বাস ছেড়ে বলে, তখনের কথা আর এখনের কথা এক নয়, এখন আমি বড় হয়েছি। রুদ্র তার দিকে ঝুঁকে ঠোঁট কামড়ে বলে, বড় হয়েছিস? ও, কিছুটা হয়েছিস। আগে হাঁটু নিচে পড়তি, এখন উপরে উঠেছিস, কিন্তু বুক অব্দিও আসতে পারলে না। তোর সাথে কথা বলতে গেলে আমার ঘাড় কোমর দুটোই ব্যথা হয়ে আসে। রাত করে এসে মেসেজ করে দিয়ে যাবি। রোদ নাক ফুলিয়ে বলে, অসম্ভব, রাতে আমি ভুলেও আপনার কাছে যাব না। রাতে আপনি ঠিক থাকেন না, আপনার কি যেন একটা হয়। কি হয় জানি না, দ্রুত চলুন, বাড়ি ফিরব। রুদ্র তাকে কিছু বলতে চেয়েও ফোনের ভাইব্রেশনে চুপ হয়ে যায়। পকেট থেকে ফোন বোর করে কল রিসিভ করতে কানে চাপে। রোদ সেই সুযোগে নিজেকে ছাড়িয়ে দ্রুত কদমে গাড়িতে উঠে যায়। তার চলে যাওয়ার দিকে রুদ্র কপাল কুঁচকে তাকায়। ফোন কানে চেপে বলে, 20 মিনিটস লাগবে। জবাব দিয়ে কল কেটে গাড়িতে উঠে যায়। সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দিতেই রোদ সামনের দিকে তাকিয়ে বলে, রুদ্র ভাই, হাফসার ছোট ভাইকে বাড়ি পাঠিয়ে দিন। স্টিয়ারিংয়ে চলন্ত রুদ্রের হাত কয়েক সেকেন্ডের জন্য থেমে গেলেও পুনরায় আবার চলন্ত হয়। স্বাভাবিক মুখে সামনের দিকে তাকিয়ে বিদ্রুপ হেসে বলে, আই এম নট এ কিডন্যাপার, খুব নর্মাল একটা বিজনেস করি, ও সব 2 নম্বরের সময় আমার নেই। রোদ তার দিকে ঘাড় বাঁকিয়ে তাকায়। স্বাভাবিক মুখশ্রী দেখে ঠোঁট জোড়ায় হাসি রেখে দীর্ঘশ্বাস ছাড়ে। সে নিজেও কিঞ্চিত হেসে বলে, আমার সাথে সেদিন আপনিই ছিলেন। আপনি আমি ব্যতীত আমাদের বাড়ির কেউ ওর কথা শুনেনি। আমাকে বলার পরদিনই ওর ছোট ভাই নিখোঁজ।
ব্যাপারটা গোলমেলে হয়ে গেল না? রুদ্র সরু চোখে তাকায়, গম্ভীর স্বরে বলে, বলদের রানী আছিস, বলদের রানী থেকে যা, বেশি কিছু তোকে বুঝতে হবে না। রোদ ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নেয়। তা দেখে রোদের অভিব্যক্তি বদলে যায়। বা হাত বাড়িয়ে রোদের ঘাড় চেপে নিজের দিকে ফেরায়। চল শক্ত করে বলে, বলদের রানী, তোর সাহস হলো কী করে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার? অনীহা দেখাচ্ছিস কাকে? আমাকে অ্যাভয়েড করতে চাচ্ছিস? রোদ নিজেও রেগে যায়। রোদের হাত খামচে ধরে বলে, রুদ্র ভাই, আপনি একটা টক্সিক পারসন। রুদ্র চোয়াল শক্ত করে প্রত্যুত্তর করে, আই নো, ছাড়ুন বলছি। নট, ইটস ইয়োর পানিশমেন্ট। বাড়ি ফেরা অবধি তুই এভাবে আমার দিকে তাকিয়ে থাকবি, আমার থেকে মুখ ফিরিয়ে নিস, তাই না? উফ, ব্যথা পাচ্ছি, পেন আমারও হচ্ছে। যেভাবে খামচে ধরেছিস হাত, জনসম্মুখে বের হতে পারবো না। রোদ কণ্ঠস্বরে কাঠিন্যতা দমিয়ে নেয়। নরম কণ্ঠে বলে, রুদ্র ভাই, প্লিজ ছেড়ে দিন, আমি আর মুখ ফিরিয়ে নেব না, আপনার দিকে তাকিয়ে থাকবো। রোদ স্টিয়ারিংয়ের মাঝে এক পলক তার দিকে তাকায়, ডান ব্রু উঁচু করে বলে, রিয়েলি? রোদ অত্যন্ত কোমলতার সাথে মাথা নাড়ায়। রুদ্র সন্তুষ্ট হয়, ঠোঁটের কোণে হাসি ঢেলে বলে, ওকে। কথার সাথে সাথে রোদের ঘাট থেকে হাত সরিয়ে আসে। রোদ নিজের মতো হাত নামিয়ে গাড়ির দরজার সাথে সিটে যায়। রক্ত জবার ন্যায় ঠোঁট জোড়া ধীরগতিতে নাড়িয়ে বলে, সবসময় সব কিছু জোর করে পাওয়া যায় না রুদ্র ভাই। আমি আগের সেই রোদ নই, যাকে আপনারা এক ধমকে চুপসে যাব। প্রতিটা কদমে আপনার হুকুম মেনে চলব। আমি সেরকম কোনো অপরাধ করিনি যার জন্য আপনার থেকে শাস্তি পেতে হবে। ভুলে যান আপনার ওই শাস্তির কথা। বাড়ি ফেরা অবধি কেন, এখন থেকে আমি আপনার দিকে এক পলকের জন্য তাকাবো না। রোদ নিজের কথা বলে সমাপ্তি টেনে মুখ ঘুরিয়ে নেয়। রুদ্র নিঃশব্দে তার কথাগুলো হজম করে, শব্দ করে হেসে ফিসফিসানো কণ্ঠে বলে, ভুল করলি বলদের রানী, আমার জেদ নিয়ে তোর কোনো ধারণা নেই। একবার মাথায় চেপে বসলে তোর অভিমান ভাঙতেও যাব না, জোর করে সব আদায় করে নেব। প্রে কর জেদটা যেন মাথায় চেপে না বসে। খুব অবাধ্য হয়েছিস, ছলনা শুধু তুই একাই জানিস না, তোর ছলনা আমার বুকে দহন বাড়ালেও আই প্রমিস আমার ছলনা তোর সর্বাঙ্গে কম্পন তুলবে। বি রেডি ফর মাই সানফ্লাওয়ার। রোদের ফিসফিসানি কোনো বাক্য রোদের কান অব্দি পৌঁছায় না। রোদ ব্যস্ত তার নিজস্ব ভাবনার জগতে। যখন সে নিজেকে বুঝে নিয়েছে, সামলে নিয়েছে, তখন রুদ্র আবারও এসেছে তাকে এলোমেলো করে দিতে। রোদ সিটে মাথা এলিয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। ভগ্ন হৃদয়ের এক কোণ থেকে চাপা শব্দহীন আর্তনাদ বেরিয়ে আসে। আকাশের চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে চাঁদকে একটু ছুঁয়ে দিতে যেভাবে ছটফট করতে হয়, আমিও একটুখানি সুখের জন্য ওরকমই ছটফট করে যাচ্ছি। আর সেই সুখের সর্বোত্তর জুড়ে আপনি রুদ্র ভাই। আপনাকে বছরের পর বছর চেয়ে যাচ্ছি। আপনাকে পেতে অন্তরালে ছটফটের অগণিতবার নিজেকে অন্ধকারে ডুবিয়েছি, তবু আপনাকে নিজের করে পাচ্ছি না। এতটা ধরাছোঁয়ার বাইরে কেন হলেন বলুন তো? আপনি বড়ই দুর্লভ, তাই তো আমার মতো এক কিশোরী তার সর্বস্ব দিয়েও আপনাকে চেয়েও সফল হতে পারছে না। অরিন নিচতলায় পা রাখতেই কেউ একজন এসে তাকে চেপে ধরে। ভালো করে তাকে দেখে নিয়ে অবাক হয়ে যায়। এই যে মারিয়া, রায়ানের চাচাতো বোন, ও এখানে কি করছে? রায়ানের জন্য চলে এসেছে। অরিনের মন গহীনের অন্ধকারে তলিয়ে গেল। বুকের কোথাও একটা সূক্ষ্ম চিনচিন ব্যথা অনুভব হয়। সে কি রায়ানকে হারানোর জন্য ভয় পাচ্ছে? রায়ান তো মুখ ফুটে একবারও তাকে ভালোবাসি বলেনি, আর নাই বা বলেছে নিজের করবে। সবটাই অরিন নিজ মতো করে ভেবে নিয়েছে। মারিয়া চিৎকারে অরিনের ভাবনার বিরতি আসে। নাক মুখ কুচকে নিলেও কথাগুলো শুনে অবাক হয়ে যায়। মারিয়া তার অভিব্যক্তি দেখার সময় দেয় না, নিজের দিকে উৎফুল্লতার সাথে বলে, আপু, তুমি তাহলে ভাইয়ার ওরু পাখি? হাউ কিউট, তোমাকে পুরো ছোট্ট একটা পুতুল মনে হচ্ছে। ইস, তোমাকে এত দূরে রেখে ভাইয়া যে এতগুলো বছর কি করে থেকেছে, আমি হলে কবে তুলে নিয়ে যেতাম। আমি তাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে রায়ান এসে অরিনের সাথে আলগা করে নেয়। দাঁতে দাঁত চেপে বলে, মারু, কন্ট্রোল ইউরসেলফ। তোর এই এক্সপেরিমেন্টের জন্য আমার খুব একটা ভালো হবে না। রায়ানের কথা মারিয়া চুপসে যায়। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ড্রয়িং রুমে বাকিরা উপস্থিত। চোখ মুখ খিচে নেয়। আর একটু হলেই তার ভাই তাকে চোখে মুখে অন্ধকার দেখাতো। জোরপূর্বক হেসে বলে, ইয়ে না, মানে বাড়িতে ঢুকতে নিজের চোখের সামনে একটা ডল দেখে নিজেকে সামলাতে পারেনি। এক্সাইটমেন্টের ভাইয়ের ওরু পাখি বলে দিয়েছি, ওটা হবে সবার ওরু পাখি। ইয়ে ওরু পাখি,
তুমি এবার আর কিছু মনে করো নাই তো? অরিন স্বাভাবিক হয়, কিন্তু রায়ানের প্রতি তার তীব্র আক্রোশ জাগে। মারিয়ার সাথে এত আদরে কথা বলছে, সে এই মেয়েকে হিংসে করবে কি করে? কি করে এর সাথে রায়ানের জন্য ঝগড়া করবে? সব রেখে এত ভালো একটা আদরে মেয়ে রায়ানের চাচাতো বোন হতে হয়েছিল। কোনো একটা নেকুকি হতে পারতো না? তবে তার ঝগড়া করার মনোভাব নিজে থেকেই চলে আসতো। রায়ান মারিয়াকে নিজের দিকে ফিরে বলে, তুই এখানে কেন? কাকে বলে এত দূর চলে এসেছিস? বাড়ি থেকে পালিয়ে আসলি? মারিয়া কপাল কুঁচকে নিজের হাত ছাড়িয়ে বলে, ভাইয়া, না জেনে কথা বলবে না। আমি বাড়ি থেকে পারমিশন নিয়ে এক ফ্রেন্ডের সাথে এসেছি। ও ওর বাড়িতে চলে গেছে। চাচিমা সবাই আমার আসার নিউজ জানে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করো। নদী এগিয়ে এসে বলে, রায়ান, ওকে এভাবে কেন বলছিস? ও আজ আমাদের বাসায় আসবে আমরা সবাই আগে থেকেই জানি। রায়ান ব্রুকুসকে বলে, আম্মু বলেছে? হ্যাঁ, ফোন করেছিল। রায়ান শান্ত হয়ে যায় আর চোখে অরিনের দিকে তাকিয়ে দেখে কটমটে চাহনি নিয়ে তাকিয়ে আছে। ফোঁস করে শ্বাস ছাড়ে, বিড়বিড় করে বলে, কাল একটু কন্ট্রোলে এসেছিলাম, আজ আবারও আউট অফ কন্ট্রোলে চলে গেল। রায়ান, নিজস্ব নাগুনের ছবল খেতে প্রস্তুত হয়ে যা। মারো বোন আমার, তুই আর আসার সময় পেলে না? ভাইয়ের সংসার না হতেই ভেঙে দিচ্ছিস। সবাই মারিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে গেলে অরিন সবার আড়ালে রায়ানের সামনে এসে দাঁড়ায়। দাঁত কিরমির করে বলে, জালিম লোক, সেদিন তো খুব বলেছেন ছোট বোন মানেন। আপনার ছোট বোন আপনার টানে সুদূর আমেরিকা থেকে এখানে চলে এসেছে। এখন বোনের আঙুল ধরে হাঁটি হাঁটি পা পা করে এদেশে ঘোরাবেন? বিশ্বাসঘাতক লোক কোথাকার। রায়ান বুকে দুহাত গুজে তার দিকে ঘুরে দাঁড়ায়, ভ্রু নাচিয়ে বলে, কি বিশ্বাসঘাতক করেছি তোর সাথে? অরিন নাক মুখ ফুলিয়ে বলে, জানেন না? রায়ান হেয়ালের স্বরে বলে, না জানি না, তুই জানিয়ে দে। অরিন থমথমে মুখ করে তার দিকে তাকায়, শান্ত স্বরে বলে, আচ্ছা ঠিক আছে, আপনার হাত দেন, জানিয়ে দিচ্ছি। রায়ান প্রশ্ন ছাড়াই নিজের হাত বাড়িয়ে দেয়। অরিন এক পলক সবার দিকে তাকায়। নদী, বৃষ্টি, ইফতি, ইফাত, রোদ, মেঘা সবাই মারিয়াকে নিজের অনর্গল কথায় মাতিয়ে রেখেছে। অরিন চোখ ফিরিয়ে রায়ানের দিকে তাকায়। সে তার দিকে তাকিয়ে আছে, হয়তো তার হাবভাব ধরার চেষ্টায় আছে। অরিন কুটিল হেসে রায়ানের বলিষ্ঠ হাতের কবজি চেপে তালুর মাঝামাঝিতে নিজের দাঁত বসিয়ে দেয়। রায়ান নির্বিকার, চোখ মুখ কুচকে আসে না, কেবল ভ্রুজোড়া গুটিয়ে কপালে ভাঁজ পড়ে। অরিন তার খসখসে হাসতে রক্তিম তালুতে চোখ বুলিয়ে মুখ বাঁকিয়ে বলে, আপনার চাচাতো বোন, চাচাতো বউ হওয়ার আগে আমি আমার সর্বপ্রথম স্পর্শ আপনাকে দিয়ে দিয়েছি। বড় মুখ করে বলতে পারবেন না, আমার জানের মারু, তুই ব্যতীত অন্য কোনো নারীর দ্বারা আমি স্পর্শিত হইনি। মনে রাখবেন, আপনার প্রেমিকা বা বউ যেটাই বলুন, তার হোক আমি নষ্ট করে দিয়েছি। তার স্পর্শতর প্রমাণ আপনার এই হাতে আর মাঝামাঝিতে থাকা আমার দাঁত দিয়ে করা ক্ষত। জালিম লোক, এবার যত ইচ্ছে আপনার ওই ছোট বোনকে শুধু দেশ কেন, মঙ্গল গ্রহ থেকে ঘুরিয়ে নিয়ে আসুন। এই অরিনে তাতে কিচ্ছু যায় আসে না। অরিন কথা শেষ করে তার পাশ কাটিয়ে যেতে নিলে রায়ান এক বাহু চেপে ধরে। মুখের উপর ঝুঁকে আসতে অরিন তার লালচে কালো ঠোঁটজোড়া ফাঁকা বাঁকা হাসির রেশ খুঁজে পায়। রায়ান কণ্ঠ খাদে নামিয়ে বলে, মাই ডিয়ার পুশি ক্যাটার, এভাবে ড্রয়িং রুমে দাঁড়িয়ে কামড়াচ্ছিস কেন? রুমে চল, তোর গায়ে নিজের দাঁত বসিয়ে তোর হাজব্যান্ডের হকও নষ্ট করে আসি। আফটার অল তুই আমার বউয়ের হক নষ্ট করে দিলি, হিসাবটা বরাবর হওয়া উচিত। অরিন প্রত্যুত্তর করার আগে পেছন থেকে কারো গম্ভীর কণ্ঠ শুনতে পায়। রুদ্রকে দেখে দুজন নিজেকে স্বাভাবিক করে নেয়। রুদ্র ভ্রু কুঁচকে বলে, এখানে কি হচ্ছিল? রায়ান সোজা হয়ে দাঁড়িয়ে শান্তস্বরে বলে, ওর চোখে কিছু পড়েছিল তাই দেখছিলাম। রুদ্র অরিনকে টেনে নিজের পাশে নিয়ে আসে, গমগমে কণ্ঠে বলে, দেখতে আরও অনেকেই আছে, আমার বোন থেকে দূরে থাকবি। রায়ান দাঁতে দাঁত চেপে পকেটে দুহাত গুজে রুদ্র অরিনের হাত চেপে নিচের সাথে বাকিদের কাছে নিয়ে চলে যায়। রায়ান সেদিকে জ্বলন্ত চোখে তাকিয়ে বলে, ওরু পাখি, কিছুক্ষণ আগে আমার বিশ্বাসঘাতক বলেছিলি। বিশ্বাসঘাতক আমি নই, তোর ঘাট ধারা দা ভাই। রোদের জন্য ফিলিংস বোঝাতে কতটা হেল্প করলাম, আর ও আমায় বলে ওর বোন থেকে দূরে থাকতে। অভিশাপ দিচ্ছি, রোদ তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। টিনেজার প্রেমিকের মতো বাবু শোনা বলে ঘুরঘুর করবি, কিন্তু পাত্তা পাবি না। বেঈমান বেয়াদব শালা। রোদের উপর রাগ ছেড়ে পকেটের ডান হাত বের করে নেয়। অরিনের ক্ষত করা জায়গায় চোখ বলে মুচকে হাসে, নিচু স্বরে বলে, ওরু পাখি, তুই কারো হক নষ্ট করিসনি, নিজের হক নিজেই কর্তৃত্ব দেখালি। হক আদায় করতে শিখে গেছিস, এটা আমার জন্য গ্রিন সিগন্যাল। অপেক্ষার প্রহর ফুরিয়ে এলো বুঝি। ইমন নিজের হাতের
কোটটা সোফায় ছুঁড়ে দিয়ে গলার টাই ঢিলে করে বিছানার দুদিকে হাত ছড়িয়ে বসে পড়ে। ঘাড়ে নিয়ে চোখ জোড়া বন্ধ করে নিতেই সুমিষ্ট এক সুগন্ধি পায়। অজান্তেই ঠোঁট জোড়া আরও প্রসারিত হয়ে যায়। সকল ক্লান্তি মিলিয়ে যায়। প্রশান্তের শ্বাস ছেড়ে বন্ধ চোখে বলে, ইরু পাখি, লুকোচুরি বন্ধ করে প্রকাশ্যে আয়। আমি খুঁজে নিলে রাতের খাবারের আগে রুমের দরজা লক হবে। কাল সকালের আগে সেই দরজা আর আনলক হবে না। তার কথা শেষ হলে নুপুরের ঝিনঝিনি শব্দে পুরো রুম মুখরিত হয়। ইমন অনুভব করে শব্দহীন কদনে তার রমণী এগিয়ে আসছে। দু কয়েক হাত হতেই ইমন অধৈর্য হয়ে হ্যাঁচকা টানে রমণীকে নিজের কাছে নিয়ে আসে। দু হাতে কোমর চেপে ঘাড়ে মুখ গুজে দেয়। ইরিন দু হাতে তার ঘামর্ত শার্ট খামচে ধরে বলে, ভেবেছিলাম চমকে যাবেন, দিলেন তো সব ভেস্তে। ইমন তার ঘাড়ে নাক মুখ ঘষে ঠোঁট জোড়া চেপে ধরে। দিমিশরে বলে ওঠে, আমায় সারপ্রাইজ করতে চাস? তার শার্ট খামচে ধরা ইরিনের হাত দুটো শক্ত হয়। শিহরণে কাঁপতে থাকা শরীর ইমনের বুকে ছেড়ে দেয়। শুকিয়ে খড়খড়ে আসা ঠোঁট দুটো ভিজিয়ে নেয়। কম্পিত কণ্ঠ বলে, হু, অফিসে যেভাবে প্রিপেয়ার হয়ে গিয়েছিলি সেভাবে সামনে চলে আসবি, দেন আই উইল বি সারপ্রাইজড। ইরিন চোখ জোড়া বন্ধ করে নিলে মানসপটে সেদিন অফিসে ইমনের লাগামহীন রূপ গভীর স্পর্শ ফুটে ওঠে। কম্পিত সর্বাঙ্গে উষ্ণতা ছড়িয়ে যায়। ঘাড় একদিকে হেলিয়ে বলে, সবাই অপেক্ষা করছে, ফ্রেশ হয়ে আসুন। ইমন তার ঘাড় থেকে মুখ উঠিয়ে নেয়। কপালের মধ্যখানে ঠোঁট জোড়া ছুঁয়ে বলে, ওকে, বাট আফটার অল এটা পার্সোনাল মোমেন্ট। ইরিন অবাক চোখে তাকায়। ইমনের ঠোঁট জোড়া কপাল ছুঁয়ে চোখের পাতা, নাক গলা চিবুক ছড়িয়ে ঠোঁট জোড়া কাছাকাছি এসে থেমে যায়। তার উষ্ণ তপ্ত শ্বাস ইরিন নিজ খুব নিকটে অনুভব করে। অবাক চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। ইমন কোনো স্পর্শ ছাড়াই সেই মুখটা কয়েক পলক দেখে নেয়। চোখের তৃষা মিটিয়ে হৃদয়ের তৃষা অনুভব করতে অধৈর্য হয়ে যায়। এক হাতে ইরিনের ঘাড় চেপে অপর হাতে কোমরের ভাঁজে রাখে। ইরিনের শরীর বিছানার সাথে লাগিয়ে নিতে নিতে তার উপরে ভর ছেড়ে দেয়। পুনরায় এক পলক ইরিনের রক্তিম মুখশ্রী দেখে অপেক্ষা করে না। তীব্র আগ্রাসীতে ক্ষিপ্ত গতিতে তীর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। বিরতহীন ঠোঁটের স্পর্শের সাথে সাথে লাগামহীন হয়ে ওঠে। শ্বাসরুদ্ধকর গভীর চুম্বনের সাথে সাথে খসখসে হাতের তীব্র চাপে ইরিন হাঁসফাঁস করে। বন্ধ চোখ জোড়ার কোণবে দুফোঁটা তরল গড়িয়ে পড়লে তার মন থেকে বরাবরের নেই বেরিয়ে আসে লাগাম ছাড়া লোক। মেঘা নিজের রুমের দরজা লক করে গা থেকে ওড়না খুলে বিছানায় ছুড়ে দেয়। ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলে অনাকাঙ্ক্ষিত বাক্য শুনে থেমে যায়। তড়িঘড়ি করে ওড়না তুলে কোমর থেকে গলা অবধি পুরোটা ঢেকে নেয়। পিছনে ঘুরে বিস্মিত কণ্ঠে বলে, বর্ষণ ভাই, আপনি? বর্ষণ ট্রাউজারের পকেটে দু হাত গুছে তার দিকে এগিয়ে আসে। ঠোঁট জুড়ে মিচমিচে হাসি। মেঘার অপ্রস্তুত মুখে উপরের দিকে ঝুঁকে বাঁকা হাসে। মেঘু পাখি, তুই দেখি খুবই অ্যাডভান্স। জাস্ট একটা কিস দিতেই দরজা লক করে দিতেও তোকে বলতে হলো না। তাহলে আমার আর খুব অপেক্ষা করতে হবে না। প্রতিটা রাতেই ফরজ গোসল নিয়ে ঘুমাতে পারবো। তার লাগাহীন কথায় মেঘা লজ্জায় কুঁকড়ে যায়। কালকের পর থেকে সে বর্ষণের মুখোমুখি হচ্ছে না। বর্ষণ তাকে কফি দেওয়ার দায়িত্ব দিয়ে থাকলেও সে দায়িত্ব পালন করছে না। সে যদি জানতো বর্ষণ তার রুমে ঘাটতি মেরে আছে, তাহলে আজ আর নিজের রুমে আসতোই না। অরিন্যায় তো রোদের সাথে গিয়ে ঘুমিয়ে পড়তো। মেঘাকে নিরুত্তর দেখে বর্ষণ তার গলার ভাঁজে ডান হাত গলিয়ে মুখ উঁচু করে। লাজুক রক্তিমাভা ছড়ানো মুখে নেশাতুর দৃষ্টি বুলিয়ে বলে, লোভী জিনিসটা প্রচণ্ড খারাপ মেঘু। একবার হয়ে গেলে শুধু বেড়েই যায়। অনেক বছরের কাঙ্ক্ষিত জিনিসটা কাল পেয়ে আমার লোভটা বেড়ে গেছে। যখনই তোকে দেখছি তখনই লোভটা মাথাচাড়া দিয়ে উঠছে। কি করি বলতো? মেঘা বন্ধ চোখে ঢোকিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিতে যেও থেমে যায়। বন্ধ চোখেও জানে বর্ষণের শান্ত নির্মল দৃষ্টি পুরোপুরি মুখে স্থির। লাজুক স্বরে কোনো মতো বলে, আমি কি করে বলবো? আমি তো আর আপনাকে ওসব করতে বলিনি, আপনি করেছেন। এখন আপনি ভাবুন কি করতে হবে। আমি ভাবলে আমার ভাবনা তোকে দিয়ে শুরু, তোকে দিয়ে শেষ। তোর এই সুইট লিপস দুটোতেই এসে থেমে যায়। ছোট থাকতে খুব একটা চকলেট খাওয়া হয়নি, হয়তো বড় হয়ে নিজের পার্সোনাল এত সুইট টেস্ট করব, একটা চকলেট পাবো, তাই হয়তো। মেঘা মুঠো করে রাখা নিজের হাত দুটো উঠিয়ে বর্ষণের কবজিতে রাখে। প্রসঙ্গ পাল্টে বলে, আপনি আমার রুমে কেন? বর্ষণ তার প্রসঙ্গ পাল্টারও বুঝতে পেরে নিঃশব্দে হাসে। তার মুখের উপর ঝুঁকে বলে, কেন আসতে পারি না? মেঘা চোখ মুখ খিচে নেয়।
বর্ষণের হাতের কবজিতে থাকা হাত দুটো দিয়ে খামচে ধরে। মিনমিন স্বরে বলে, তা কখন বললাম? আপনি এই সময় আসে না তাই জিজ্ঞেস করেছি। কাল থেকে পাড়িয়ে বেলাচ্ছিস কেন? বলেছিলাম না রাতে কফি নেওয়ার দায়িত্ব তোর। দায়িত্বের হেলফেল আমার পছন্দ না। তোর হাজব্যান্ড খুবই রেসপন্সিবল ম্যান, তুই এরকম ইরেসপন্সিবল হলে হবে? মেঘা ফট করে চোখ মেলে তাকায়, ধীরকণ্ঠে বলে, হাজব্যান্ড? বর্ষণ ঠোঁট কামড়ে হেসে বলে, ইয়া হাজব্যান্ড। তবে আমি শুধু তোর হাজব্যান্ড না, বাচ্চার বাপও হতে চাই। বানাবি? অপ্রত্যাশিত কথায় মেঘা বাকরুদ্ধ হয়ে যায়। ভিন্ন ভিন্ন অনুভূতি এসে নাজুক হয়ে পড়ে। শরীর ঢুলু ঢুলু হয়ে আসতে কিছু একটা বলতে চায়, কিন্তু তার পূর্বেই চোখ মুখে আধার নেমে আসে। দুর্বল অচেতন শরীরটা পড়ে যেতে নিলেই বর্ষণ বলিষ্ঠ প্রশস্ত বুকে ধরে নেয়। হতবাক হয়ে বলে, ওর গায়ে কি রোদের বাতাস লেগেছে? প্রপোজাল পেয়ে সেন্সলেস হয়ে গেল? বর্ষণ মেঘার অচেতন মুখে চোখ ফুলিয়ে বুক ফুলিয়ে শ্বাস ছাড়ে। অসহায় কণ্ঠে বলে, মেঘু পাখি, এই জন্যই তোকে হরলিক্স খেতে বলি। এত উইক শরীর নিয়ে তোর উপর নিজের ভর ছাড়বো কী করে? নিজেকে হার্টলেস মনে হবে। ছোট থাকতে যেভাবে কোলে নিয়ে ঘুরে বেরিয়েছি, বিয়ের পরও কি তোকে এভাবে কোলে করে আদর করতে হবে? সামলাতে পারবি তো? আগে থেকেই বলে রাখছি, আমার এত বছরের অপেক্ষা। রাতে সেন্সলেস হয়ে অর্থহীন করে দিবি না। বর্ষণ দু হাতে মেঘাকে কোলে বিছানায় শুয়ে দেয়। টেবিলের উপর থাকা গ্লাস থেকে হাতের মুঠোয় কিছুটা পানি নিয়ে মুখে ছিটিয়ে দেয়। তাতেই মেঘার চোখের পাতা নড়ে ওঠে। বর্ষণ আর অপেক্ষা করে না, দ্রুত দরজা খুলে বেরিয়ে পড়ে। রোদ বেলকনিতে দাঁড়িয়ে কানে ইয়ারফোন গুঁজে গান শুনছিল। এর মাঝে বিরক্তি পেয়ে কপাল কুঁচকে ফোনের স্ক্রিনে তাকায়। অনাকাঙ্ক্ষিত নাম দুটো দেখে অবাক হয়ে যায়। রিসিভ করবে কিনা ভাবতে ভাবতে ফোন কেটে যায়। রোদের মুখে আধার নামে। লোকটা তার সাথে তেরামো করে উল্টোপাল্টা কথা বললেও কথা তো বলে, এতেই রোদ সন্তুষ্ট। এখন কল দেওয়া দেখে অবাক খুশি দুটোই হয়েছে, কিন্তু রিসিভ করতে না পারায় ঠোঁটে ঠোঁট চেপে ফোনের স্ক্রিনে অপলক চোখে তাকিয়ে থাকে। এর মাঝে ফোনটা আবারও বেজে ওঠে। রোদ এবার অপেক্ষা করে না, দ্রুত হাতে রিসিভ করে কানে চেপে ধরে বলে, আপনি এক বাড়িতে থেকে এই সময় আমাকে কল দিচ্ছেন কেন? রোদ তার প্রশ্নের জবাব না দিয়ে গমগমে কণ্ঠে বলে, বাড়ির সামনে কেউ গাড়ি বা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। রোদ কপাল কুঁচকে নেয়। ওকে চোখে দিয়ে দেখে বলে, না। কেউ চকলেট ফুল হাতে দাঁড়িয়ে আছে? কি যা তা বলছেন? যদি কেউ এগুলো নিয়ে এসে থাকে তাহলে আপনি নিজে নিচে নেমে দেখে আসুন না। আমাকে কল করে কেন জিজ্ঞেস করছেন? রুদ্র দাঁতে দাঁত পিষে নিচু স্বরে ধমকে বলে, বলদের রানী, বাড়ির সামনে কেউ দাঁড়িয়ে না থাকলে তুই এত রাতে বেলকনিতে কি করিস? কার বিরহ পালন করিস? রোদ নাক মুখ কুচকে পাশে তাকাতেই রুদ্রকে দেখতে পায়। তার বেলকনি থেকে দাঁড়িয়ে ফোনটা হাতে ধমকে যাচ্ছে। রোদ রুদ্রকে তাকাতে দেখে গম্ভীর স্বরে বলে, রুমে যেয়ে ঘুমাবি না থাপ্পড় খাবি? রোদ বিচলিত হয় না। রেলিংয়ের সাথে কোমর এলিয়ে ফোনটা কানে চেপে পূর্ণ দৃষ্টিতে রুদ্রের দিকে তাকায়। রক্তিম ঠোঁট জোড়ায় নজর কাড়ে হাসি ফুটিয়ে বলে, আপনি কি করে ভাবলেন আমি আপনাকে ভয় পাই? আপনার ওই জলহস্তির মতো হাতের থাপ্পড়ের ভয়ে আমি রুমে চলে যাব? এরকমটা ভেবে থাকলে ভাবনায় ফুল স্টপ টেনে দিন। আমার যখন ইচ্ছে আমি রুমে যাব, ইচ্ছে হলে সারা রাত বেলকুনিতে দাঁড়িয়ে থাকব। আপনার কি? নিজের ঘুমে যে নিজে ঘুমান। রুদ্র রেগে যায় না। রোদের মতোই এক পাশ হয়ে এক হাত ট্রাউজারের পকেটে গুজে রেলিংয়ের সাথে গায়ে লিয়ে দেয়। অপর হাতে ফোন কানে চেপে রেখে বাঁকা হেসে বলে, তাই না? দূরত্ব কিন্তু খুব একটা নয়। ওরও মেঘার বেলকনি টপকালেই চলে আসবো। অ্যান্ড ট্রাস্ট মি, তুই যদি এখন আমায় তোর কাছে আসতে বাধ্য করিস তাহলে নিজের এতটা নিকটে আমায় পাবি। আমার নিঃশ্বাসের শব্দ ব্যতীত আর কোনো কিছুর হুঁশ থাকবে না তোর। কি বলিস? আসবো? রোদের বুক ধকধক করে উঠে। গত দুদিন যাবৎ এ কোন রুদ্রকে সে দেখছে? প্রতিটা কথায় বুকে কম্পন তোলে। রোদ প্রত্যুত্তর না করে দ্রুত ফোন কেটে দেয়। ছুটি বেলকনি থেকে রুমে যেতে যেতে এক পলক রুদ্রকে দেখে নেয়। টি শার্ট ট্রাউজার পরনে, রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এক হাত পকেটে গুজে অপর হাতে ফোন এখনো কানে চেপে ধরে আছে। রোদের কাছে তাকে খুবই ম্যানলি লাগে। রুদ্রের সবটাই তাকে অস্থির করে তোলে। ধরফর করা বুক, শুকিয়ে আসা গলা নিয়ে রুমে যেতেই ওই সুদর্শন পুরুষকে না পাওয়ার হাহাকারে তার বুকটা ভার হয়ে আসে। রোদ রুমে চলে গেলে রুদ্র কান থেকে ফোন নামিয়ে নেয়, পকেটে রেখে দুহাত রেলিংয়ে চেপে ধরে। স্মিতা হেসে বলে, মাঝে মধ্যে পথ ভুলে ছুটে আমার বুকে এসে পড়তে পারিস না? তাহলে আমার দুটো হাত তোকে ঠিক সেভাবেই আগলে নেবে।
যেভাবে হুটহাট জ্ঞান হারিয়ে আমার বুকে ঢলে পড়লে আলিঙ্গনে নেই। বলদের রানী, তোর শূন্যতা এখন আমার প্রতিটা নির্ঘুম রাতের সঙ্গী হবে। রুদ্র মুখ উঁচু করে শব্দ করে হাসি দিয়ে বলে, তোর মতো একটা পুতুল বউ পেতে চাও নিজের সো কল্ড ইগোর জন্য হারালাম? নো, একেবারে তো হারাইনি। সবার চোখে তোকে আমি হারিয়ে থাকলেও আমার চোখে আমি তোকে হারাইনি। কজ ইউ আর অনলি মাইন। আমার জিনিসের জন্য আই এম সো ডেসপারেট। সেখানে তো তোর উপর আমার মন প্রাণ পুরো আমিটাই ডুবে গেছে। তোকে কি করে এমনি এমনি ছেড়ে দেব? এই জীবনে তোর আর রেহাই নেই বলদের রানী। তোকে এমনভাবে নিজের করে নেব, আমার থেকে তোকে আলাদা করা সবার সব পথ বন্ধ করে দেব। ইটস মাই প্রমিস টু ইউ বেব। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।